আসসালামু আলাইকুম সবাইকে। সো ধরো কালকে তোমার এক্সাম, এখন তোমার কাছে টাইম নেই, বাট চ্যাপ্টার শেষ করতে হবে একটা। এখন এই সময়ের মধ্যে তুমি কোন টপিকগুলো তোমার পড়লে তুমি এই চ্যাপ্টারের ম্যাক্সিমাম কভার করতে পারবে ফর কালকে এক্সামের জন্য, মানে স্পেশালি বোর্ডের জন্য। সো এই ধারণা থেকে মেনলি হচ্ছে আমরা ফিজিক্স স্প্রিন্টার সিরিজটা বের করা। এখানে হচ্ছে আমরা মেনলি প্রত্যেকটা চ্যাপ্টার দুইটা লেকচারের মাধ্যমে শেষ করব। ফার্স্ট লেকচারে থাকবে আমাদের ইজিয়েস্ট ওয়েগুলা, আর ইজিয়েস্ট ওয়েগুলো কিন্তু বোর্ডে আসে। সেকেন্ড লেকচারে থাকবে হার্ডেস্ট ওয়েগুলো। সো ফার্স্ট লেকচারটা কমপ্লিট করার মাধ্যমে কিন্তু তোমার একটা চ্যাপ্টারের 70 to 80% কমপ্লিট হয়ে যাবে। সেখানে তোমার আমাদের মেইন টার্গেট থাকবে হচ্ছে গ আর গহ, সাথে তোমার কিছু এখানে ক খ প্লাস কিছু এমসিকিউ, মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো কভার হয়ে যাবে। ঠিক আছে, এতে সুবিধা কি, ধরো যে তুমি একটা যখন চ্যাপ্টার শুরু করার পর একটা কনসেপ্ট পড়তেছো, ওই কনসেপ্টের ডেপথে যদি আমি চলে যাই তাহলে তোমার কাছে ভালো লাগবে না, মানে একসাথে এত ডেপথে যাওয়া ভালো লাগবে না। সো ডেপথ জিনিসগুলো আমরা সেকেন্ড লেকচারে করবো, আর ইজিয়েস্ট ওয়েগুলো যেগুলো বোর্ডের জন্য বেশি ইম্পর্টেন্ট সেগুলো ফার্স্ট লেকচারের মধ্যে করে ফেললে কি হবে, আমরা খুব শর্ট টাইমের মধ্যে একটা চ্যাপ্টারের খুব ভালো প্রিপারেশন নিতে পারবো, আমাদের কাছে বোরিংও লাগবে না। আবার যখন টাইম হবে তখন সেকেন্ড লেকচার দেখে পুরো চ্যাপ্টারটা একুরেটলি 100% আমরা ক্লিয়ার করে ফেলতে পারবো। ঠিক আছে, তো আজকে এই ধারাবাহিকতায় আমরা হচ্ছে থার্মোডাইনামিক্সটা কমপ্লিট করবো। সো থার্মোডাইনামিক্স ধরো তোমার কাছে টাইম নেই, 2 থেকে 3 ঘন্টা আছে, সো তুমি এই লেকচারটা ক্যারি করতে পারো। এখানের মধ্যে থার্মোডাইনামিক্সের বোর্ডে আসা 70 to 80%, তার থেকেও বেশি 85%ও বলতে পারো, তোমার কনসেপ্ট এখানে একদম ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, সো আর এখানেও ব্যাপার আছে যে আমরা ধরো যে ফার্স্ট লেকচারে অনেকগুলো জিনিস করাবো, এগুলোর মধ্যে আরো ইম্পর্টেন্সের ব্যাপার আছে। তো তোমার কাছে যদি আরো কম টাইম থাকে বা তুমি যদি চিন্তা করো বেশি টাইম দিতে পারবে না, তাহলে তুমি ওই জায়গাগুলোতে ফোকাস করো, সেটা আমরা লেকচারে বলে দিব। যেমন ধরো এখানে থার্মোডাইনামিক্স করতেছো, তোমার কাছে যদি টাইম না থাকে তাহলে তুমি কার্নোট চক্র আর এন্ট্রপি দুটো করে যাও, বাকিগুলো আপাতত দরকার নেই, বাকিগুলো পরে টাইম পাইলে করবা। তো এইভাবে আমরা কি করব, ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টারই এভাবে আমরা শেষ করব, যাতে হচ্ছে তুমি শর্ট টাইমের মধ্যে একটা ভালো প্রিপারেশন নিতে পারো। কারণ মাঝে মাঝে হয় কি, দেখা গেছে যে তুমি একটা চ্যাপ্টারে খুব ভালো প্রিপারেশন নিলা, বাট ওই চ্যাপ্টার থেকে এমন কোশ্চেন করছে তুমি পারো না, বাট আরেকটা চ্যাপ্টার তুমি ধরোই নাই, বাট ওটা থেকে একটা বেসিক কোশ্চেন করছে। এই জন্য আমরা যেটা করতে পারি যে দেখা গেছে সবসময় বই শেষ করার পরে 2-3টা চ্যাপ্টার আমাদের হয়তো বা বাকি থাকে, তখন আমরা এইগুলা যদি একটু দেখে ফেলি তাহলে আমাদের ইজি জিনিসগুলো শেষ হয়ে গেল, অ্যাটলিস্ট ফার্স্ট ক্লাসটা যদি আমরা করে ফেলি। তো আজকে আমরা এই থার্মোডাইনামিক্সের ফার্স্ট ক্লাসটাই এখানে করব। ঠিক আছে, ওকে। সো আমাদের 1 নম্বর টপিক হচ্ছে যে আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্র। সো এইটা আমরা একটা অ্যানালাইসিস করবো আমাদের এমসিকিউর জন্য, ক এর জন্য, অ্যান্ড মাঝে মাঝে এখান থেকে এটার বেসিকটা লাগবে আমাদের ক এবং খ অ্যান্সার করার জন্য। ঠিক আছে, সো তাপগতিবিদ্যার প্রথম সূত্র জানার আগে আমাদের দুইটা জিনিস সম্পর্কে জানতে হবে, একটা হচ্ছে সিস্টেম, একটা হলো পরিবেশ। ঠিক আছে, তো সিস্টেম জিনিসটা আসলে কি, আমরা যদি বলি যে ধরো যে আমাদের যে হোল ইউনিভার্সের মধ্যে আমরা কোনো একটা পোর্শন বা কোনো একটা জায়গা জুড়ে আমরা কোনো একটা এক্সপেরিমেন্ট করতেছি বা কোনো একটা কাজ করতেছি, তাহলে ওই এরিয়াটাকে আমি আলাদাভাবে বলতে পারি সিস্টেম। ঠিক আছে, যেমন আমি যদি বলি ধরো যে এখানে ধরো আমরা একটা কক্ষ নিলাম বা ধরো একটা সিলিন্ডার নিলাম, এই সিলিন্ডারের মধ্যে কিছু তাপগতীয় প্রক্রিয়া হচ্ছে। তাপগতীয় প্রক্রিয়া মানে হচ্ছে এখানে ধরো যে কোনো ভলিউম, টেম্পারেচার বা প্রেশার চেঞ্জ হচ্ছে, তাহলে এই জিনিসটাকে আমি বাইরে বা আলাদা আলাদা করার জন্য এইটাকে আমি স্পেশালি বলতে পারি একটা সিস্টেম, যেটার মধ্যে কোনো একটা কিছু করতেছে। আর এই সিস্টেমের বাইরে যে অংশটা আছে সেটাকে আমরা বলবো পরিবেশ। ঠিক আছে, আচ্ছা, তো এটাকে আমরা কি বলতে পারি, এটাকে ধরো আমরা বলতে পারলাম সিস্টেম, আর বাইরের যে পোর্শনটা আছে, বাইরের যে পোর্শনটা, এগুলাকে আমরা বলবো পরিবেশ। আচ্ছা, এখন আমাদের থার্মোডাইনামিক্সের ফার্স্ট লতে বলা হয়েছে যে ধরো আমি যদি কোনো একটা সিস্টেমে কিছু তাপশক্তি সরবরাহ করি, এই সিস্টেমে কিছু একটা তাপশক্তি সরবরাহ করলাম, তাহলে এটার মধ্যে আমি কিছু একটা তাপশক্তি সরবরাহ করছি, সো সেটাকে আমরা ডেল কিউ দিয়ে প্রকাশ করলাম। ঠিক আছে, আমরা তাপশক্তির পরিবর্তন, মানে এখানে তাপশক্তির পরিবর্তন দিয়ে বোঝাচ্ছি, পরিবর্তন দিয়ে বুঝাইলে আমাদের এগুলো সবগুলো করা অনেক বেশি ইজি হয়, কারণ এখানে আমরা ম্যাক্সিমামই হচ্ছে কোনো কিছু ডিরেক্টলি মান না বের করি, পরিবর্তনটা বের করি। ঠিক আছে, তাহলে আমি যদি বলি ধরো যে 500 জুল তাপশক্তি সরবরাহ করলাম, তাহলে আমরা বলতে পারি 500 জুল তাপশক্তির পরিবর্তন হয়েছে, এই জন্য এটাকে আমরা ডেল কিউ দিয়েও প্রকাশ করতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে আমি যদি ধরো সিস্টেম থেকে পরিবেশের মধ্যে কিছু তাপশক্তি সরবরাহ করছি, তার কিছু পোর্শন খরচ হবে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করার জন্য, সেটা হচ্ছে আমাদের ডেল ইউ, আর কিছু পোর্শন খরচ হবে সিস্টেম কৃত কাজ করার জন্য, অর্থাৎ সিস্টেম পরিবেশের উপর কাজ করার জন্য বা সিস্টেম কাজ করার জন্য। ঠিক আছে, তার মানে ধরো আমি পরিবেশ থেকে সিস্টেমের মধ্যে কিছু তাপ দিলাম, তাহলে সিস্টেম কি করবে, সিস্টেমে কিছু অভ্যন্তরীণ শক্তি বাড়বে এবং সিস্টেম কিছু কাজ করবে, মানে কারো কোনো কিছু টাকা দেওয়া হলো, সে নিজের জন্য কিছু খরচ করলো এবং কিছু কাজ করলো। সো নিজের জন্য যেটা খরচ করছে ওটাকে আমরা ধরো মনে রাখার জন্য বলতে পারি ইন্টারনাল এনার্জি বা অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাইছে তার কিছু, আর সে এখানে কিছু কাজ করছে। এখন
এই জিনিসটাকে হচ্ছে আমরা কিভাবে একটু কয়ের জন্য বলতে পারি, যে আমি যদি এভাবে বলা যায় যে আমি পরিবেশ থেকে সিস্টেমের মধ্যে যদি কিছু তাপশক্তি সরবরাহ করি, তার কিছু অংশ খরচ হবে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করার জন্য, আর কিছু খরচ হবে সিস্টেম কর্তৃক পরিবেশের উপর কাজ করার জন্য। অ্যান্ড এইটা মাঝে মাঝে আমাদের কতে চলে আসে, আর এটা কিছু ম্যাথ আসে যেগুলো আর হচ্ছে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এখন এখান থেকে ধরো যে আমাদের কি কি কোশ্চেন আসতে পারে, ম্যাথ দেওয়া থাকবে, ম্যাথ করতে দিবে। তার আগে এখানে দুইটা জিনিস মনে রাখা দরকার। একটা হচ্ছে আমাদের এই যে ডেল ইউ বা অভ্যন্তরীণ শক্তি, এই জিনিসটা আসলে কি হালকা করে একটু বুঝে নিলে আমরা পরীক্ষার কিছু এমসিকিউ প্লাস কিছু হচ্ছে গ নাম্বার এগুলো আমরা সলিউশন করতে পারবো, ঠিক আছে। সো ডেল ইউ হচ্ছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। এখন অভ্যন্তরীণ শক্তিটা কি? অভ্যন্তরীণ শক্তি হচ্ছে আমরা বলতে পারি যে কোন একটা সিস্টেমের মধ্যে বিভিন্ন মলিকিউল আছে না, বিভিন্ন পরমাণু অ্যাটম আছে, এই অ্যাটমগুলো কি করে প্রতিনিয়ত ভাইব্রেশন করতেছে, তাদের একটা মুভমেন্ট আছে। সেই ভাইব্রেশন বা মুভমেন্টের কারণে তাদের একটা কাইনেটিক এনার্জি বা গতিশক্তি এবং বিভব শক্তি বা পোটেনশিয়াল এনার্জি ক্রিয়েট হয়। পুরো সিস্টেমের এই যে সামেশন, কাইনেটিক এনার্জি বা পোটেনশিয়াল এনার্জি যে সামেশন, এই পুরো জিনিসটাকে আমরা বলি অভ্যন্তরীণ শক্তি। সো নর্মালি যদি তুমি কোনো একটা সিস্টেমে তাপ দাও, সাধারণত, তাহলে তার অভ্যন্তরীণ শক্তিটা বেড়ে যায়, আর তার সাথে সাথে তার তাপমাত্রাটাও বেড়ে যায়, ঠিক আছে। আচ্ছা, কিছু স্পেশাল কেস আছে, ওখানে আমরা যাচ্ছি না। সো নর্মালি যদি আমরা কোনো একটা সিস্টেমে তাপ শক্তি সরবরাহ করি, তার ইন্টারনাল বা অভ্যন্তরীণ শক্তিটা বেড়ে যাচ্ছে। তো এখান থেকে আমাদের এই যে ডেল ডব্লিউ থেকে একটা জিনিস একটু জানা থাকা লাগবে, যে গ্যাসের ক্ষেত্রে যে কৃতকাজ, এটা হচ্ছে আমাদের পি ডেল ভি, এই ফর্মুলাটা আমাদের লাগবে ফর কিছু এমসিকিউর জন্য। সো ডেল ডব্লিউ ইকুয়াল টু পি ডেল ভি, এটা দিয়ে কি বোঝায়? পি মানে হচ্ছে তোমার চাপ, আর ডেল ভি মানে হচ্ছে কি আয়তনের পরিবর্তন, ঠিক আছে। এতটুকু জিনিস আমরা আশা করি মনে থাকবে। সো গ্যাস দ্বারা কৃতকাজ পি ডেল ভি, পি মানে হচ্ছে চাপ আর ডেল ভি হচ্ছে আয়তনের পরিবর্তন। এখান থেকে ধরো একটা কোয়েশ্চেন থাকতে পারে, তোমাকে দিয়ে দিল যে এখান থেকে ধরো আমরা একটা ম্যাথ করলাম, ছোট একটা ম্যাথ, সেটা হচ্ছে যে ধরো দিয়ে দিছে 1 এটিএম চাপে কোন গ্যাসের আয়তনের পরিবর্তন, পরিবর্তন 1 মিটার কিউ থেকে 1.5 মিটার কিউ হয়। কোশ্চেন হচ্ছে ডব্লিউ ইকুয়াল টু হোয়াট। আচ্ছা, সো 1 এটিএম চাপে আমরা গ্যাসটার আয়তন পরিবর্তন করছি 1 মিটার কিউ থেকে 1.5 মিটার কিউ। তাহলে এখান থেকে ইজিলি আমরা ডব্লিউ বের করতে পারি। ডব্লিউ এর ফর্মুলাটা কি? ডব্লিউ ইকুয়াল টু কত? পি ডেল ভি। এখন দেখো ডেল ভিটা, আচ্ছা পি এর মানটা দেওয়া আছে 1 এটিএম এ, বাট আমরা এসআই ইউনিট ইউজ করতে হবে সব জায়গায়। সো এসআই ইউনিট 1 এটিএম কে প্যাসকেলে নিলে কত হয়? 101325 ইনটু ডেল ভি এর মানটা কত? ডেল ভি মানে আয়তনের পরিবর্তন কতটুকু হয়েছে? যে 1.5 মাইনাস 1। সো এখান থেকে যদি আমরা গুণ করি, তাহলে এখান থেকে কিন্তু আমরা কৃতকাজটা পেয়ে যাব, ঠিক আছে। 101325 ইন্টু 0.5। সো এখান থেকে আমরা কৃতকাজটা কত পাইলাম? 5066.2.52। সো গ্যাসের ক্ষেত্রে কৃতকাজটা আমাদের লাগবে, যেহেতু আমরা এখানে কৃতকাজ নিয়ে একটু আলোচনা করতেছি। তো এতটুকু জিনিস একটু তোমরা হালকা করে তুলে নাও, এটা এমসিকিউতে হেল্প করবে, ঠিক আছে। এখন হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে আমরা ম্যাথমেটিক্যাল কিভাবে একটু করবো এটা। সো এইগুলা আর ম্যাথগুলো করার আগে আমাদের কিছু জিনিস মনে রাখতে হবে। সেটা হচ্ছে ধরো যে এখানে আমরা ধরো যে কোনো একটা ভার্সনের সবসময় একটা অপোজিট ভার্সন থাকে। সো যে কোনো একটা ভার্সনকে আমরা পজিটিভ ধরি, অপোজিট ভার্সনটা হচ্ছে নেগেটিভ, তাই না? সো আমি আমাদের পজিটিভ ভার্সনটা কি? যদি আমরা সিস্টেমে তাপ সরবরাহ করি, মানে সিস্টেম যদি তাপ একসেপ্ট করে, তাহলে ডেল কিউর মানটা হবে পজিটিভ। সিস্টেম যদি তাপ রিলিজ করে দেয় বা সিস্টেম যদি তাপ ছেড়ে দেয়, তাহলে ডেল কিউর মানটা হবে নেগেটিভ, যেহেতু বিপরীত প্রক্রিয়া। অভ্যন্তরীণ শক্তি বাড়লে পজিটিভ, কমলে নেগেটিভ। আর ডেল ডব্লিউর মান যদি, মানে সিস্টেম যদি কাজ করে তাহলে পজিটিভ, সিস্টেমের উপর যদি কাজ করা হয় তাহলে নেগেটিভ। এই কথাগুলো আমরা একটু মনে রাখবো, স্লাইডে সবগুলো দিয়ে দিছি। সো এখান থেকে তোমরা দেখে নিবে এটা। আর এইখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমরা যে কাজটা করলাম এখান থেকে মাঝে মাঝে তোমার একটা এমসিকিউ চলে আসে। সেটা হচ্ছে এই যে থার্মোডাইনামিক্সের যে প্রথম সূত্র,
এটা কিন্তু শক্তির নিত্যতার একটা বিশেষ রূপ। দেখো তোমার শক্তিটা জাস্ট দুইটা ভাগে ভাগ হয়ে গেছে, তার মানে এই পাশে শক্তি আর এই পাশে শক্তি কিন্তু সমান। সো মাঝে মাঝে তাহলে আমরা বলতে পারি এখানে শক্তি যে সংরক্ষণশীল হয় এই জিনিসটা মেনে চলতেছে, তার মানে এটা শক্তি নিত্যতারই একটা বিশেষ রূপ। এটা মাঝে মাঝে তোমার এমসিকিউতে চলে আসে। এখন আসো আমরা এখান থেকে দুই এখানে কতগুলো ম্যাথ আছে, আমি একটা ম্যাথ করে দিব, আরেকটা ম্যাথ তোমরা করে নিবা। ম্যাথ 1। সো আমাকে এখানে বলছে দেখো কোন একটা সিস্টেমে যদি 400 জুল শক্তি সরবরাহ করা হয়, শক্তি তার মানে ডেল কিউর মানটা কত হবে বলো তো? সিস্টেমে তাপ শক্তি সরবরাহ করা হয়েছে, তার মানে এখানে হবে 400 জুল। আর সিস্টেমের অভ্যন্তরীণ সিস্টেমের ওপর সিস্টেম পরিবেশের উপর 300 জুল কাজ করে, তার মানে ডেল ডব্লিউর মানটাও কি হবে? পজিটিভ হবে। যদি সিস্টেমের উপর কাজ করা হইতো তাহলে আবার কি হইতো? নেগেটিভ হইতো। সিস্টেমের উপর কাজ করা হলে কি হইতো? নেগেটিভ হইতো। তাহলে আমাকে বলছে যে অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন বের করো। সো আমরা থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল জানি কি? ডেল কিউ ডেল ইউ প্লাস ডেল ডব্লিউ। সো এখান থেকে তোমরা ডেল ডব্লিউর মানটা বের করে ফেলবা। ডেল ডব্লিউ ইকুয়াল টু লেখা যায় ডেল কিউ মাইনাস ডেল ইউ। সো 400 মাইনাস 300 ইকুয়াল টু 100 জুল। এটা এমনি মনে রাখা যায় যে সিস্টেমে আমি 400 জুল শক্তি সরবরাহ করছি, 300 জুল কাজ করছে, তাহলে বাকি 100 টাকা কই গেল? সে তার অভ্যন্তরীণ শক্তি বাড়াইছে। বোঝা গেছে? মানে ব্যাপারটা এরকম হচ্ছে, তুমি কাউকে 400 টাকা দিলা, সে কিছু টাকা দিয়ে কাজ করছে, বাকি টাকা নিজের জন্য খরচ করছে, এরকম। ঠিক আছে, মনে রাখার জন্য। সো এগুলো থেকে কিছু কিছু আমাদের এমসিকিউ মাঝে মাঝে গ নাম্বারে কোশ্চেন থাকে। সো এই জিনিসটা একটু ভালো করে দেখে নিবা। এখানে একটা ম্যাথ আছে, ওটা তোমরা পাশে করে নিবা। এখন আসা হচ্ছে আমাদের টাইপ 2। টাইপ 2 এর মধ্যে হচ্ছে আমরা তাপগতীয় বিভিন্ন প্রক্রিয়াগুলো নিয়ে আলোচনা করছি। এই তাপগতীয় বিভিন্ন প্রক্রিয়া নিয়ে আলোচনা করছি। সো আমরা টাইপ 2 তে এই তাপগতীয় প্রক্রিয়াগুলো নিয়ে একটু ডিটেলসে আলোচনা করব। এগুলো বুঝতে পারলে আমাদের পরবর্তীতে কার্নোচক্রে অনেক হেল্প হবে। আমাদের কার্নোচক্র করার জন্য এগুলো একটু দরকার। সো তাপগতীয় প্রক্রিয়া মানে আসলে কি, যে সহজ ভাষায় বলতে পারলে যেখানে তোমার যে তাপগতীয় প্রক্রিয়া মানে হচ্ছে একটা প্রক্রিয়া, তাই না? যেখানে কিছু একটা হয়, তাহলে এখানে কি হয়? এই প্রক্রিয়াতে হচ্ছে তোমার যে তাপগতীয় চলক আছে না, তাপগতীয় চলক, তাপগতীয় চলক, তাপগতীয় চলক কি কি? পি, প্রেসার, টেম্পারেচার, ভলিউম, এই জিনিসগুলো কি হয়? এগুলো আমরা বলতে পারি পরিবর্তন হয়। এগুলা কি হয়? পরিবর্তন হয়। সো তাপগতীয় প্রক্রিয়ায় আমাদের বিভিন্ন তাপগতীয় চলক গুলো চেঞ্জ হয়। এরকম বিভিন্ন প্রক্রিয়া আছে। তো আমরা এখানে মিলে আমাদের 4টা প্রক্রিয়া নিয়ে আলোচনা করতে হবে। তার মধ্যে 1 নম্বর প্রক্রিয়া হচ্ছে আমাদের সমচাপীয় প্রক্রিয়া বা সমচাপ প্রক্রিয়া। ওকে, এগুলা থেকে কিছু বেসিক কোশ্চেন তোমার এমসিকিউ এবং হচ্ছে খ নম্বরে থাকবে। তো সমচাপ প্রক্রিয়াতে কি হয়? সমচাপ প্রক্রিয়াতে তোমার চাপটা কনস্ট্যান্ট থাকে। চাপটা কি থাকে? বা প্রেসারটা কনস্ট্যান্ট থাকে। তাহলে চেঞ্জ হয় কোন দুইটা বলো তো? টি আর ভি চেঞ্জ হবে, পি কনস্ট্যান্ট থাকবে। বুঝা গেছে? এটা মাঝে মাঝে তোমার কোয়েশ্চেনে চলে আসে যে সমচাপ প্রক্রিয়া কি আমাদের পরিবর্তন হয় না বা কি চেঞ্জ হয় না, সেটা হচ্ছে পি চেঞ্জ হয় না। 2 নম্বর যে প্রক্রিয়া সেটা হচ্ছে আমাদের সম আয়তন প্রক্রিয়া। এই সমায়তন প্রক্রিয়ার মধ্যে এটার মধ্যে আবার কি চেঞ্জ হয় না, এটার মধ্যে ভি কনস্ট্যান্ট থাকে। তার মানে এখান থেকেও এমসিকিউ থাকতে পারে। ভি কনস্ট্যান্ট থাকা মানে কি বলতো? ডেল ভির মানটা কত? 0 না? যেহেতু ভি অপরিবর্তিত থাকে, তার মানে ডেল ভির পরিমাণটা কত বা পরিবর্তনটা কত? 0। তাহলে বলে এখানে কৃত কাজ কতটুকু? আমরা কৃত কাজের ফর্মুলা কি জানি? ডেল ডব্লিউ ইকুয়াল টু পি ডেল ভি, তাই না? সো প্রেসার ধরো কিছু একটা আছে, বাট ডেল ভির মানটা 0, তাহলে আলটিমেটলি ওয়ার্ক কত? 0। পরীক্ষায় খ নম্বরের কোশ্চেনের জন্য এটা লিখে রাখো। খ নম্বর কোশ্চেনের জন্য এটা প্রায় আসে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আসবে যে প্রমাণ করো সমায়তন প্রক্রিয়ায় কৃতকাজ 0। তখন তোমরা এইভাবে একটু দেখা দিবা ফর্মুলা দিয়ে। ঠিক আছে? কেন 0 হয়? এখান থেকে আরেকটা জিনিসও ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ধরো যে আসে কি, যে আমাদের আমরা যদি ফার্স্ট লটা ইউজ করি, এখানে দেখো তো কত আসে। এই ডেল আমরা কি জানি? ফার্স্ট ল হচ্ছে ডেল কিউ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল ডব্লিউ। ডেল ডব্লিউ মানটা কত? 0। তার মানে সম্পূর্ণ শক্তিটা তার অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে কাজে লাগে। এটাও এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। কি কি কোশ্চেন আসবে? যে সমায়তন প্রক্রিয়ায় যে আমাদের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা কত?
শূন্য। সমায়তন প্রক্রিয়া মানে হলো অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন শূন্য না, মানে সমায়তন প্রক্রিয়া যে পরিমাণ তাপ দেওয়া হয় পুরাটাই খরচ হয় অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে, আর কৃতকাজটা কত? শূন্য। সো এই জিনিসটাও মাঝে মাঝে তোমার খতে চলে আসতে পারে, আর যেগুলো খতে আসবে ওগুলো এমসিকিউতে ডিটেলসে আসবে, সেটা বহুপদী হিসেবে আসতে পারে, ডিরেক্ট এমসিকিউতে আসতে পারে, ঠিক আছে? সো এই দুইটা জিনিস আমাদের একটু মাথায় রাখা লাগবে। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট বাকি যে দুইটা প্রসেস নিয়ে আমাদের মেইনলি কাজ করা লাগবে হচ্ছে গ আর হচ্ছে গর জন্য। এই জিনিসটার দরকার নেই আর। সো আমাদের 3 নম্বর যে তিন নম্বর প্রসেস হচ্ছে আমাদের সমষ্ণ প্রক্রিয়া। আচ্ছা, সমষ্ণ প্রক্রিয়ার মধ্যে আসলে হয় কি? সমষ্ণ প্রক্রিয়ার মধ্যে একটা জিনিস কনস্ট্যান্ট থাকে, কি বলতো? এখানে কিন্তু দেওয়া আছে সম মানে সমান, উষ্ণ মানে তাপমাত্রা। উষ্ণতা বুঝাইছে আর কি, উষ্ণ মানে তাপ, উষ্ণতা মানে তাপমাত্রা বুঝাইছে। সো এটার মধ্যে কি সমান থাকে? এটার মধ্যে হচ্ছে তাপমাত্রা কনস্ট্যান্ট থাকে, তাপমাত্রা কনস্ট্যান্ট থাকে। তার মানে এটার মধ্যে টি কনস্ট্যান্ট থাকে, বাকি দুইটা ভেরিয়েবল পি আর ভি কিন্তু চেঞ্জ হয়। ওকে, সো তাপমাত্রা যদি কনস্ট্যান্ট থাকে, একটা জিনিস মাথায় রাখতে হবে যে তাপমাত্রার সাথে তোমার যে অভ্যন্তরীণ শক্তি, তাপমাত্রা কনস্ট্যান্ট থাকলে অভ্যন্তরীণ শক্তির যে পরিবর্তন এটা শূন্য হয়। নর্মালি দেখো তাপমাত্রা কনস্ট্যান্ট মানে কি? তাপমাত্রা কনস্ট্যান্ট মানে হচ্ছে বাহ্যিকভাবে কোনো কিছু আমি তাপ দিচ্ছিও না, আবার তাপ বের হয়ে যাচ্ছে না, এটাই তো। তো যদি তাপ নাও দেই আর তাপ যদি বেরো না হয়, তাহলে কি একটা সিস্টেমের মধ্যে যে মলিকিউল গুলো থাকে সেগুলো কি আগের মতোই থাকবে না? সেগুলো কি তাদের রোটেশন, তাদের ভাইব্রেশন বলো বা তাদের মুভমেন্ট কি বাড়াবে নাকি কমাবে? কিছুই করবে না, আগের মতোই থাকবে। তাহলে তাদের অভ্যন্তরীণ শক্তিটাও কি আগের মতোই থাকবে? তার মানে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা কত হবে? শূন্য হবে। তার মানে আমাদের ফর্মুলা গিয়ে দাঁড়ায় কেমন, যে হচ্ছে ডেল কিউ ইকুয়াল টু কত? ডেল ইউ প্লাস ডেল ডব্লিউ। সো এইটার মান যেহেতু শূন্য, তার মানে ডেল কিউ ইকুয়াল টু হচ্ছে কত? ডেল ডব্লিউ। এখান থেকে একটা খ নম্বরের কোয়েশ্চেন থাকে। খ নম্বরের কোয়েশ্চেনটা কি থাকে? যে আমাকে বলবে যে আমাদের সমষ্ণ প্রক্রিয়ার মধ্যে আমরা যেই পরিমাণ তাপ দেই পুরাটাই হচ্ছে তার কৃতকাজে ব্যয় হয়, ব্যাখ্যা করো। এখান থেকে আসতে পারে, এখান থেকে আসতে পারে সমষ্ণ প্রক্রিয়া অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন শূন্য কেন? তো আমরা যদি এই জিনিসগুলো একটু মাথায় রেখে আমরা কিন্তু লিখে দিয়ে আসতে পারবো ভালোভাবে, ঠিক আছে? এতটুকু জিনিস একটু মাথায় রাখলে মোটামুটি আমাদের হয়ে যাবে। আরেকটা জিনিস আছে সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে, ধরো সমষ্ণ প্রক্রিয়ার মধ্যে আমাদের দুইটা জিনিস চেঞ্জ হয়, একটা হলো পি আর একটা হলো ভি। তো এখানে একটা ফর্মুলা আছে P1 V1 ইকুয়াল টু P2 V2, বয়েলস ফর্মুলা। এই ফর্মুলা দিয়ে হচ্ছে আমরা ধরো যে কোনো একটা গ্যাসের আমরা হচ্ছে ধরো প্রেসার চেঞ্জ করলাম, ভলিউম চেঞ্জ করলাম। এখানে ধরো পিস্টন আছে, এই প্রেসার ভলিউম যদি আমরা চেঞ্জ করি, তাহলে যে কোনো তিনটা দেওয়া থাকলে আরেকটা বের করতে পারবো। যদি তোমাকে বলে যে সমস্ত প্রক্রিয়ায় আয়তনটা এত ছিল, প্রেসারটা এত ছিল, এখন ভলিউম এত, প্রেসার কত, মানে যে কোনো তিনটা দিয়ে আরেকটা বের করতে বলবে, ঠিক আছে? এখান থেকে মাঝে মাঝে তোমার কোশ্চেনগুলো চলে আসে। তো এখান থেকে বেসিক কোশ্চেন তোমরা হয়তো বা কেমিস্ট্রিতে করছো, ফিজিক্স ফার্স্ট পেপারের চ্যাপ্টার 10ও কিন্তু এটা ছিল। এখন এখান থেকে ধরো যে একটা কোশ্চেন এরকম দিতে পারে যে সমষ্ণ প্রক্রিয়ার মধ্যে আমরা একটা ম্যাথ দেখে, ছোট একটা ম্যাথ, সমষ্ণ প্রক্রিয়ায় আয়তন দ্বিগুণ করলাম 1 atm চাপে, ধরো 1 atm চাপে, 1 atm চাপে আয়তন দ্বিগুণ করছি। ঠিক আছে, তাহলে আমাদের শেষ চাপ কত? শেষ চাপ কত বা ফাইনাল চাপ কত, যেটাই বলো, চাপ কত খুব সহজে বের করা যায়। আমাদের সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে আমাদের পি আর ভি এর মধ্যে সম্পর্কটা কেমন জানো? যে ভি আর পি এর মধ্যে সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তার মানে তুমি যদি প্রেসারটা বাড়ায় দাও তাহলে ভলিউম কমে যাবে। এখানে তুমি কি করছো? এখানে হচ্ছে ভলিউম ডাবল করছো, তাহলে প্রেসারটা অর্ধেক হয়ে যাবে। আর এটা তুমি এখান থেকেও প্রুফ করতে পারো, কোনো সমস্যা নাই। ধরো আমরা এখানে কত P1 V1 ইকুয়াল টু কত P2 V2 লিখতে পারি। সেখান থেকে তুমি বের করবা কত? V2 বের সরি V2 না, তুমি P2 বের করবা। সো P2 এর মান হচ্ছে কত? যে P1 V1 বাই হচ্ছে V2। সো আমরা জানি P1 এর মানটা কত? 1, V1 এর মানটা V1 ই ধরো, আর V2 হচ্ছে আমরা কি করছি? আয়তন দ্বিগুণ করছি, তার মানে 2V1, আগের আয়তনের দ্বিগুণ করছি। তাহলে আলটিমেটলি দেখো রেজাল্ট কত? 1/2 atm। সেই ছোট ছোট জিনিসগুলো এমসিকিউর জন্য একটু বেশি দরকারি। সো আমরা ওই কনসেপ্টের সাথে সাথে আমাদের এই লেকচারের টার্গেট হচ্ছে আমরা যাতে গ গ গুলো খুব ভালোভাবে কমপ্লিট করতে পারি, ইজি গ গ গুলো কমপ্লিট করে ফেলতে পারি, আগে হার্ড গুলো পরে করব, সাথে সাথে কিছু এমসিকিউস, তারপর হচ্ছে ক খ, এগুলো ক্লিয়ার হবে। ওকে,
তো এটা সমস্ত প্রক্রিয়া ছিল এতটুকু। এই জিনিসটা তোমরা একটু নোট ডাউন করে নিবা। এখন এখানে আরেকটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে সমস্ত প্রক্রিয়া কি দেখাচ্ছে। সমস্ত প্রক্রিয়া কতটুকু কাজ হয় কিভাবে বুঝবো? ডব্লিউ ইকুয়াল টু হচ্ছে এনআরটি লন V2/V1। সো আমরা যদি একটু বলি, এন হচ্ছে ধরো যে গ্যাসটা দিছি, যে গ্যাসের মোল সংখ্যা কত, আর হচ্ছে গ্যাস ধ্রুবক অবভিয়াসলি 8.314 বসাবা, টি হচ্ছে কেলভিন স্কেলে টেম্পারেচার বসাবা, লন V1 মানে আগে ভলিউম কতটুকু ছিল, V2 মানে তুমি সমস্ত প্রক্রিয়া ঘটনার পরে তার ভলিউম কতটুকু হয়েছে, ঠিক আছে। সো এগুলো তোমরা মোটামুটি আর এর মানটা কত বসাবা, গ্যাস ধ্রুবক হচ্ছে কত 8.314 জুল পার কেলভিন পার মোল। এই জিনিসগুলো একটু মাথায় রাখা লাগবে, মাঝে মাঝে এগুলো কিন্তু এমসিকিউ তে চলে আসে মানগুলা। টি তো অবভিয়াসলি কেলভিনে, V1 মানে ইনিশিয়াল, V2 ফাইনাল, আর এন হচ্ছে মোল সংখ্যা, ঠিক আছে। এগুলোর ম্যাথ যখন ফাইনাল আমরা যখন প্র্যাকটিস করব তখন আমাদের এইভাবে এগুলা হয়ে যাবে, এগুলো নিয়ে প্যারা হবে না। আর এই জিনিসগুলো আমি স্লাইডে সব দিয়ে দিছি, ওখান থেকে তোমরা ফর্মুলাগুলো রিভিশন করে নিতে পারবা ক্লাস করার পরে। এগুলো সব রিভিশন করে নিতে পারবা, কোনো সমস্যা নেই। ওকে, এখন এখান থেকে দেখো আমাদের লাস্ট 4 নাম্বার যে প্রক্রিয়া আছে, সমস্ত প্রক্রিয়া বলছিলাম 4 ধরনের, সরি আমাদের তাপগতীয় প্রক্রিয়া ছিল 4 ধরনের, তার মধ্যে লাস্টে হচ্ছে আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এটা থেকেও তোমার বেসিকটা একটু ক্লিয়ার করে দিতে হবে। রুদ্ধতাপীয় প্রক্রিয়া মানে হচ্ছে কি, যে সহজ ভাষায় আমরা ধরো কি করতে পারতেছি না, ওই সিস্টেমের মধ্যে একটা সিস্টেম আছে, এই সিস্টেমটা হচ্ছে ধরো একটা অপরিবাহ মানে অপরিবাহী আস্তরণ দিয়ে আবৃত, এমন একটা অপরিবাহী যেটা তোমার সিস্টেমের ভিতরে তাপশক্তি যেতেও দিচ্ছে না, সিস্টেম থেকে তাপশক্তি বের হতেও দিচ্ছে না। তার মানে ও কোনোভাবেই মানে হলো সিস্টেম পরিবেশের সাথে তাপ বিনিময় করতে পারতেছে না। তার মানে এখানে ডেল কিউর মানটা হচ্ছে 0, মানে তুমি তাপ দিতেও পারবা না, সিস্টেম থেকে তাপ নিতেও পারবা না। তাহলে এখানে আসলে কি হয়, এই যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার মধ্যে আমি কোনো তাপশক্তি সরবরাহ করতে পারতেছি না, নিতেও পারতেছি না, এটা জাস্ট মাথায় রাখবা। কেন? কারণ এটা অপরিবাহী, একটা আদর্শ অপরিবাহী দিয়ে এটাকে আবৃত করে রাখা। এখন রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আমাদের যেটা মনে রাখা লাগবে, যে এটার ক্ষেত্রে একটা জিনিস কনস্ট্যান্ট থাকে, যেমন 3টা প্রক্রিয়া 3টা জিনিস কনস্ট্যান্ট দেখছি, এটার মধ্যে একটা কনস্ট্যান্ট থাকে, সেটা হচ্ছে এন্ট্রপি। পরীক্ষায় যে কোয়েশ্চেন আসবে যে রুদ্ধতাপীয় প্রক্রিয়া কোনটি স্থির থাকে, বা এন্ট্রপি কোন প্রক্রিয়া স্থির থাকে, এন্ট্রপি কি থাকে, কনস্ট্যান্ট থাকে। আবার কেউ বলো না এখানে 0 থাকে, 0 আর কনস্ট্যান্ট কিন্তু এক জিনিস না, কনস্ট্যান্ট মানে হচ্ছে চেঞ্জ হবে না। আর এখানে যদি চেঞ্জ না হয় তাহলে ডেল এস এর মানটা কত বলো তো, ডেল এস এর মানটা হচ্ছে 0। মানে যদি আসে এন্ট্রপি কি হয়, চেঞ্জ হয়, অপরিবর্তিত থাকে। এন্ট্রপি পরিবর্তন কত, তাহলে কিন্তু আবার শূন্য। পরিবর্তন মানে হলে যদি বলে তার মানে পরিবর্তন শূন্য, আর এমনি হচ্ছে অপরিবর্তিত হয়, ঠিক আছে। তো মাঝে মাঝে এটাতে অনেকে ভুল অ্যান্সার করে দিয়ে আসে। এটা ছিল আমাদের এন্ট্রপির ব্যাপারটা। সো এইখানে যদি এন্ট্রপি জিনিসটা কি, সেটা কিন্তু আমাদের পরবর্তী আমাদের 6 নম্বর টপিকের 5 নম্বর টপিকের মধ্যে আছে, তখন আমরা এটা করে দিব। আপাতত এতটুকু মনে রাখো, এটার মধ্যে এন্ট্রপি কনস্ট্যান্ট থাকে। সো এখন আমরা যদি এখান থেকে যেটা দেখতেছিলাম, যে আমাদের ফর্মুলাটা কি দাঁড়ায়, ফার্স্ট লয়ের ফর্মুলাটা কি দাঁড়ায়, যে 0 ইকুয়াল টু কত, ডেল ইউ প্লাস হচ্ছে ডেল ডব্লিউ। এখন এটার মধ্যে আমরা বলতে পারি, দেখো যে যদি এই সিস্টেমে আমি কোনোভাবে তাপশক্তি দিতেও পারতেছি না, নিতেও পারতেছি না, তার মানে ও যদি কাজ করে, ওর এনার্জি সোর্স কোথায়, ও নিজের ইন্টারনাল এনার্জি, তাই না? বুঝতে পারতেছো? ও নিজের শক্তি ইউজ করা লাগবে, মানে আমি কোনো কোথাও থেকে শক্তি পাচ্ছি না, আমি দিতেও পারতেছি না ওদেরকে, তাহলে আমি কাজ করলে অবভিয়াসলি আমারটা ইউজ করা লাগবে। আমারটা মানে কি, অভ্যন্তরীণ শক্তি। তাহলে আমি ধরো যে এখানে আমি যদি +5 জুল কাজ করি, অভ্যন্তরীণ শক্তি -5 জুল কমে যাবে, কারণ দুইটা যোগ করে 0 হইতে হবে। এই দুইটা হচ্ছে নিচেদের সাথে সমান এবং বিপরীত। এখান থেকে তুমি দেখতে পারো, এটা থেকে একটু নেক্সট লাইনটা লিখলে এরকম লেখা যায়, ডেল ডব্লিউ ইকুয়াল টু মাইনাস ডেল ইউ। এই দুইটার মান সমান এবং বিপরীত। দেখো আমি যদি 10 জুল কাজ করি, তাহলে এটা হবে কত, অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন হবে কত, -10। তার মানে আমার নিজের শক্তি ইউজ করে আমার কাজ করা লাগতেছে। এখন তাহলে ব্যাপারটা এরকম হয়েছে না, ধরো 10 জুল কাজ করা, এটা কি, এটাকে আমরা বলতে পারি পজিটিভ কাজ, পজিটিভ ওয়ার্ক। সো পজিটিভ ওয়ার্ক হইলে ভলিউমটা কি বাড়ে না, তার মানে এখানে আমরা বলতে পারি প্রসারণ হয়েছে। পজিটিভ ওয়ার্ক মানে কি, প্রসারণ হয়েছে।
প্রসারণ। তো প্রসারণ হইলে কি হবে বলতো? প্রসারণ হইলে আমাদের যে ডেল ইউর মানটা হবে কত? ডেল ইউর মানটা হবে হচ্ছে নেগেটিভ। ডেল ইউর মানটা হবে কত? ডেল ইউর মানটা হবে নেগেটিভ। তার মানে অভ্যন্তরীণ শক্তি কমে যাবে। আর অভ্যন্তরীণ শক্তি কমে গেলে কি হয়? ওই যে অভ্যন্তরীণ শক্তির সাথে তাপমাত্রার সম্পর্ক, তার মানে তাপমাত্রাটা এখানে কমে যাবে, তার মানে সিস্টেমটা শীতল হবে। কি হবে? সিস্টেম কি হবে? এটা একটু মাথায় রাখবা। পজিটিভ ওয়ার্কের জন্য আমরা ডেলিউর মানটা পাই নেগেটিভ। ডেলিউ নেগেটিভ মানে হচ্ছে ইন্টারনাল এনার্জি কমে গেছে, টেম্পারেচার কমে গেছে, মানে শীতল হয়ে গেছে। আবার যদি আমাদের নেগেটিভ ওয়ার্ক হয়, নেগেটিভ নেগেটিভ ওয়ার্ক মানে ভলিউমটা কি হয়ে যাওয়া? কমে যাওয়া। ঠিক আছে, নেগেটিভ ওয়ার্ক মানে কি? ভলিউমটা কমে যাওয়া, মানে সংকোচন হয়েছে। সংকোচন হয়েছে। তো সংকোচন যদি হয় তাহলে এখানে আমাদের এটার মান কত পাবো? ডেল ইউর মানটা পজিটিভ পাবো, তার মানে সিস্টেমটা কি হবে? উষ্ণ হবে। মানে ব্যাপারটা এভাবে বলা যায়, ধরো বাহ্যিকভাবে তুমি কোনো সোর্স পাচ্ছ না, নিজের টাকা খরচ করি কাজ করতেছো, তো নিজের টাকা যখন খরচ হয়ে যাবে, নিজের শরীরে গরমও কমে যাবে, তাই না? তো তখন ঠান্ডা হয়ে যাবা। আবার যখন উল্টা রিভার্স প্রক্রিয়া হবে তখন আবার কি উষ্ণ হয়ে যাবে। ব্যাপারটা এরকম, ঠিক আছে? সো এই জিনিসটা হচ্ছে আমাদের মাঝে মাঝে এমসিকিউ, আবার হচ্ছে ওই যে খ এর জন্য বেশি ইম্পর্টেন্ট। বুঝা গেছে? আচ্ছা, তো এতটুকু বুঝলে এখন হচ্ছে আমরা একটু এগুলোর ফর্মুলার দিকে চলে যাব, যেগুলো আমাদের একটু লাগবে। এটা তোমরা তুলে নিবা। ফর্মুলার দিকে আমরা চলে যাই তাহলে। সো ধরো যে কোনো একটা সিস্টেমের মধ্যে রুদ্ধতাপীয় প্রক্রিয়া হয়েছে, তাহলে আমরা কি কি ফর্মুলা ইউজ করতে পারি এখানে? আমাদের ফর্মুলাগুলো যে আমরা P1 V1 গামা, P2 V2 গামা, এই ফর্মুলা একটা ইউজ করতে পারি। আমরা তিন চারটা ফর্মুলা আছে আমরা, সো আমাদের এখানে তিনটা পড়লেই হয়ে যাবে। T1 V1 গামা -1, T2 V2 গামা -1। T1 P1 গামা -1 মাইনাস গামা বাই গামা ইকুয়াল টু T2 P2 1 মাইনাস গামা বাই গামা। এই তিনটা ফর্মুলা আমাদের লাগবে হচ্ছে। ধরো এই তিনটা ফর্মুলা দেখে কি বোঝা যায়? ধরো এখানে তিনটা তাপগতীয় চলক আছে, পি আছে, টি আছে, ভি আছে। সো আমি একটা চেঞ্জের সাথে একটা চেঞ্জের মধ্যে একটা কোরিলেশন আছে, এগুলো থেকে তুমি মানগুলো বের করতে পারো। এক নাম্বার যদি তাকাও, P1 V1 মানে কি? ধরো একটা সিস্টেম আগে কেমন ছিল, সেটা হচ্ছে তার আগের প্রেসার, আগের ভলিউম। তারপরে ওই সিস্টেমের মধ্যে আমি রুদ্ধতাপীয় প্রক্রিয়া ঘটাইছি, ঘটানোর বলে তার প্রেসার চেঞ্জ হবে, ভলিউম চেঞ্জ হবে। এটা হলো সেই প্রেসার, সেই ভলিউম। আর গামাটা তোমাদের একটু পরে এক্সপ্লেন করতেছি আমি। সো পরেগুলো সিমিলার, আগের টেম্পারেচার আগের ভলিউম, পরের টেম্পারেচার পরের ভলিউম, আগের টেম্পারেচার আগের প্রেসার, পরের টেম্পারেচার পরের প্রেসার। এগুলা দিয়ে কি করতে পারবো? যে কোনো তিনটা যদি আমি জানি, আর পরেরটা বের করতে পারবো। ঠিক আছে, বের করা মানে পরের চলকটা আমরা বের করতে পারবো। আর গামা জিনিসটা হচ্ছে, গামা জিনিসটা আপাতত আমরা এই পরের ইয়ার মধ্যে দেখে নিব। আপাতত এতটুকু মনে রাখো, আমরা যখন পরেরটার মধ্যে ম্যাথ করবো তখন এগুলো আবার ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এটার মধ্যে আমাদের কিছু ম্যাথ আছে, ওই জিনিসগুলো করলে দেখবা যে আমাদের মোটামুটি চেঞ্জগুলো আমরা মোটামুটি পারতেছি। যেমন এখানে ধরো যে আছে, এখানে আমাদের দুইটা ম্যাথ আছে। সো আমি একটা ম্যাথ করে দিব আর আরেকটা তোমরা করবা। সো আমরা 2 নম্বর ম্যাথটা করি। হ্যাঁ, 2 নম্বর ম্যাথ 2। এটার মধ্যে বলছে যে 100°C তাপমাত্রার বাইকের রুদ্ধতাপীয় প্রক্রিয়া সংকুচিত করে আয়তন অর্ধেকে পরিণত করা হলে তাপমাত্রা পরিবর্তন কত? সো 100°C টেম্পারেচার ছিল, তাহলে ইনিশিয়াল টেম্পারেচারটা আমরা কেলভিনে, যা করতে হবে সবকিছু কেলভিনে নিয়ে যেতে হবে। 100°C মানে কত? 373 কেলভিন, তাই না? রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সংকুচিত করে আয়তন অর্ধেক করা হলো, তার মানে V1 কে যদি আমরা V ধরি, আয়তনটা আমরা পরবর্তীতে কি করছি বলতো? অর্ধেক করে ফেলছি না, V/2। মানে ইনিশিয়াল আয়তন যতটুকু ছিল ফাইনালি তার অর্ধেক করে ফেলছি। তাহলে এখানে বলছে T2 ইকুয়াল টু হোয়াট? ঠিক আছে, বলছে তাপমাত্রার পরিবর্তন নির্ণয় করো। আবার তো তাপমাত্রা পরিবর্তন নির্ণয় করার জন্য আমাকে ফাইনাল তাপমাত্রা বের করতে হবে। তাহলে আমরা এটা যেহেতু রুদ্ধতাপীয় প্রক্রিয়া, টি আর ভি দিয়ে কোন ফর্মুলা আছে বলতো? 2 নম্বর ফর্মুলা, এটা ইউজ করতে পারি। তাহলে আমরা জানি কি, T1 V1 গামা -1 ইকুয়াল টু T2 V2 গামা -1। এখানে আরেকটা জিনিস মনে রাখবা, যদি কোন একটা পরমাণু দ্বিপরমাণুক হয়, দ্বিপরমাণুক মানে একটা অণুর মধ্যে দুইটা মলিকিউল বা দুইটা অ্যাটম আছে।
সো যদি এরকম হয় তাহলে গামার মানটা হয় 1.4। আর নর্মালি ডি পরমাণুগুলো সবচেয়ে বেশি অ্যাভেলেবেল। সো যদি কোনো জায়গায় গামার মান বলে না দেওয়া থাকে তাহলে সেটা 1.4 ধরে করবে। ওকে, তাহলে এখান থেকে আমরা T1 লিখতে পারি। এখান থেকে আসে কত V1/V2, এখানে আসে কত আমাদের গামা -1, আর এখানে আছে T2। কিভাবে হইলো দেখো, V1 আর V2 দুইটার উপরই পাওয়ার ছিল গামা -1। সো গামা -1টা আমরা একবারে ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসছি। তাহলে T1 এর মান হচ্ছে কত 373, V1 এর মান হচ্ছে আমাদের কত V, আর V এর মান হচ্ছে কত V/2, 1.4 - 1 = T2। সো আমরা যদি ক্যালকুলেটরে বসায় দিই এটা কিন্তু মান চলে আসবে 373 ইন্টু 492.176 কেলভিন। তাহলে পরিবর্তনটা তোমরা বের করতে পারবে না, বিয়োগ করে দিবা আগেরটা থেকে এটা করে তো পারবা করতে। তাহলে ওটা একটু করে নিও। আর এখানে একটা জিনিস ক্লিয়ার হও যে দেখো এখানে হয়েছে কি, আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়া আমি একটু আগে পড়ছিলাম যে রুদ্ধতাপীয় প্রক্রিয়া যদি আয়তনকে আমরা সংকুচিত করি তাহলে সিস্টেমটা কি হয়ে যাবে, উষ্ণ হয়ে যাবে। এখানে দেখো আয়তনটাকে সংকুচিত করছিলাম না, আয়তনকে অর্ধেক করে ফেলছি, টেম্পারেচারটা বেড়ে গেছে, মানে সিস্টেম উষ্ণ হয়ে গেছে। সো জিনিসটা কিন্তু প্রুফে, ঠিক আছে। সো এই জিনিসগুলো একটু মাথায় রাখবা, ম্যাথের সাথে একটু রিলেট করবা, তাহলে মোটামুটি কনসেপ্টগুলো মনে থাকবে। ওকে, সো এই জিনিসটা একটু মাথায় রাখবো আমাদের। আমরা মোটামুটি আমাদের 2 নম্বর টপিকটা শেষ। আমরা 3 নম্বর টপিক পড়ার পরে আমাদের যে মেজর টপিক সেগুলোতে চলে যাব। বিশেষ করে এখানে মেজর টপিক হচ্ছে কার্নোট চক্র এবং এনট্রপি। এই দুটো টপিক যদি তোমার কাছে টাইম না থাকে তাহলে সবগুলা করার দরকার নেই, জাস্ট এই দুটো টপিক করবা তাইলেই হয়ে যাবে। এখানে একটা জিনিস মনে রাখবা যে ধরো কোন একটা সিস্টেমে আমরা ধীরে ধীরে সিস্টেমটাকে চেঞ্জ করলাম আর সিস্টেমটাকে খুব ফাস্ট চেঞ্জ করছি। এই দুইটা ক্ষেত্রে একটু মাথায় রাখবা, কোন একটা সিস্টেমকে যখন আমরা ফাস্ট চেঞ্জ করি তখন তাপ বিনিময় করার সুযোগ পায় না। আর তাপ বিনিময় করার সুযোগ না পাওয়া মানে হচ্ছে সেটা কোন প্রক্রিয়ার মধ্যে পড়ে, মানে তাপমাত্রা পরিবর্তন শূন্য, তাপ দেওয়া যাচ্ছে না নেওয়া যাচ্ছে না, তার মানে ওটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। আর যদি ধীরে ধীরে চেঞ্জ করি তাহলে পাবে, তাহলে সেখানে যদি টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে নর্মালি সেটা আমাদের সমস্ত প্রক্রিয়ার মধ্যে পড়ে যাবে। সো কখন রুদ্ধতাপীয় হবে কখন সমস্ত হবে এটা একটু মাথায় রাখবা। যদি খুব ফাস্ট চেঞ্জ করে তাহলে রুদ্ধতাপীয়, আর যদি স্লো চেঞ্জ করে তাহলে হচ্ছে আমাদের সমস্ত প্রক্রিয়া, ঠিক আছে। সো আমাদের 3rd নাম্বার টপিক হচ্ছে সিপি আর সিবি আছে। সো সিপি সিবি কিছু ফর্মুলা আমাদের লাগবে সামনে ম্যাথগুলো করার জন্য। তার আগে সিপি সিবিটা হালকা করে একটু পড়ে যাই, যদি তোমার কাছে প্যারা লাগে টাইম কম থাকে তাহলে স্কিপ করতে পারো। সামনের আমাদের মেজর টপিক কার্নোট চক্র এবং হচ্ছে এন্ট্রপির মধ্যে চলে যাবে। সো সিপি সিবি জিনিসটা আসলে কি, আমরা ক্লাস 9-10 হচ্ছে আপেক্ষিক তাপ পড়ছিলাম, স্পেসিফিক হিট। আপেক্ষিক তাপটা কি ছিল, ধরো যে আমার এই যে বস্তুটা আছে এটার ভর হচ্ছে 1 কেজি, এটা টেম্পারেচার আমি 1 কেলভিন বাড়াবো, এই 1 কেজি টেম্পারেচার 1 কেলভিন বাড়াবো, তাহলে যে পরিমাণ হিট লাগবে সেটাকে আমরা বলি আপেক্ষিক তাপ। এখানে আমরা আপেক্ষিক তাপের মতো এই জিনিসটা দেখতে, এখানে জাস্ট আমরা গ্যাসের জন্য হিসাব করতেছি, ওখানে আমরা ভরে হিসাব করতাম কেজিতে, এখানে হিসাব করবো হচ্ছে আমরা মোলে। তার মানে সিপিসিবি হচ্ছে মোটামুটি বলা যায় যে 1 মোল গ্যাসের টেম্পারেচার 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপ লাগবে সেটাই হচ্ছে সিপিসিবি, ঠিক আছে। একটু সিপিসিবির মধ্যে একটু হচ্ছে সিপি হচ্ছে আমরা 4টা কিস্তি রেখে কাজটা করব, তাহলে সেটাকে আমরা স্পেশালি সিপি বলবো। আর যদি ভলিউমটাকে কনস্ট্যান্ট রেখে করি তাহলে সেটাকে আমরা সিপি বলবো। ওকে, সো এটা ফর্মুলাটা একটু দেখে নিতে পারো, দুটো ফর্মুলা সেম, ডেল কিউ এম ডেল টি, ঠিক আছে। সো ডেল কিউ মানে হচ্ছে টেম্পারেচার তাপের পরিবর্তন, ডেল টি মানে টেম্পারেচারের পরিবর্তন, এম মানে হচ্ছে মোল, মানে কত মোল আমি গ্যাস ইউজ করছি। ওকে, সো সিপি কখন হবে, যখন আমি প্রেসারটাকে কনস্ট্যান্ট রেখে কাজটা করব। আর সিভি কত হবে, যখন আমরা আয়তনটাকে কনস্ট্যান্ট রেখে কাজটা করব। আর এগুলাকে বলা হয়, সিপি কে বলা হয় স্থির চাপ, মোলার আপেক্ষিক তাপ বলা হয়, এটাকে বলে স্থির আয়তন, গ্যাসের মোলার আপেক্ষিক তাপ, ঠিক আছে। তো এই দুইটা জিনিস আমাদের একটু দেখে নিলে হবে। আর এটা থেকে এককটা দেখে নিতে পারে, একক বের করা তোমরা আশা করি জানো। ডেল কিউর একক মানে তাপের একক হচ্ছে জুল, ভরের একক হচ্ছে তোমার কে, এখানে হবে কি মোল হবে, আর ডেল টি হচ্ছে কেলভিন। তাহলে আলটিমেটলি দাঁড়ায় কি জুল পার মোল পার কেলভিন, ঠিক আছে, জুল পার মোল পার কেলভিন। এই জিনিসটা একটু দেখে নিবা।
এককটা আমাদের মাঝে মাঝে লাগে। এখন এই সিপি থেকে আমাদের কি কি জিনিস থাকে, যে আমাদের কিছু ফর্মুলা, এখান থেকে কিছু ফর্মুলা লাগবে আমাদের কিছু ম্যাথমেটিক্স করার জন্য। ফর্মুলাগুলো হচ্ছে কি, যে সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর। এই আরটা হচ্ছে আমাদের গ্যাস ধ্রুবক, এটা অলরেডি আমরা জানি মানটা। সিপি সবসময় আমাদের সিভি থেকে বড় হয়, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে আমাদের এই যে আমরা যে গামার কথা বলতেছি, গামাটা আসলে কি জানো, গামাটা হচ্ছে যে আমাদের সিপি আর সিভির যে অনুপাত, সেটাকে আমরা গামা বলি, ঠিক আছে। আর 3 নম্বর হচ্ছে আমাদের মাঝে মাঝে আসে এই 1 নম্বর ফর্মুলা থেকে ডিরাইভ করা যায় যে সিভি ইকুয়াল টু হচ্ছে কত, আর গামা মাইনাস 1, ঠিক আছে। তো এইগুলা কি কাজে ইউজ করা যাইতে পারে, ধরো যে তুমি এই ফর্মুলাটার দিকে একটু তাকাও, গামার মান দেওয়া থাকলে আর এর মধ্যে তুমি অলরেডি জানো, সিভি করতে পারবে। সিভি যদি জানো, সিভি এখানে বসা দিলে সিপি বের করতে পারবে, বুঝা গেছে। মানে একটা দেওয়া থাকলে একটা বের করতে পারো, এইগুলা। সো এগুলা কিছু ম্যাথমেটিক্স এখানে আছে। তার আগে আমরা একটু গামার মানটা নিয়ে একটু পড়ে নিব, যে গামার অনেকগুলা মান আছে। এই গামার মানটা যদি একটু পড়ে নিই আমাদের, তাহলে আমরা বাকি ম্যাথগুলো একটু গামার মানটা ঠিকভাবে বসাইতে পারবো। সো গামার মানগুলো দেখো, এখানে স্লাইডের মধ্যে সবগুলো দিয়ে দিছি আমি। সো গামার মানের মধ্যে কি কি আছে, যে গামার মানটা হচ্ছে 3টা মান হইতে পারে। একটা হচ্ছে তোমার 1 পরমাণু হইলে, 1 পরমাণু মানে একটা গ্যাসের মধ্যে একটা মলিকিউল আছে, যেমন আমরা যদি ধরি বলো, আমরা যদি বলি হিলিয়াম, তারপর আমরা যদি বলি ধরো যে আর্গন, এগুলোর মধ্যে গ্যাসের মধ্যে একটা করে, একটা মানে হলো একটা করে অ্যাটম থাকে গ্যাসের অণুতে, এগুলো 1 পরমাণুক। হাইড্রোজেন, অক্সিজেন, এগুলো হচ্ছে দ্বিপরমাণুক। আর যেমন হচ্ছে ধরো সালফার ডাইঅক্সাইড, ঠিক আছে, এটা হচ্ছে বহু পরমাণুক, মানে 2 এর অধিক হলে সেটাকে বহু পরমাণুক বলে। 1 পরমাণুকের জন্য হচ্ছে 1.67, দ্বিপরমাণুকের জন্য হচ্ছে 1.40, বহু পরমাণুক হলে গামার মানটা হচ্ছে 1.33, ঠিক আছে। উল্টা ভাবে মনে রাখতে পারো, মানে এখানে যত, মানে এখানে ছোটর জন্য বড় মানটা। তো এই জিনিসটা একটু মাথায় রাখবা। নর্মালি কোনো কিছু না বললে আমরা দ্বিপরমাণুকটা ধরে নিব, নর্মালি যদি কোনো কিছু না বলে আমরা দ্বিপরমাণুকটা ধরে ম্যাথগুলো করে ফেলবো, ঠিক আছে। কারণ দ্বিপরমাণুকটা সবচেয়ে বেশি অ্যাভেলেবেল, নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে, ঠিক আছে, হাইড্রোজেন, এই জিনিসগুলো বেশি অ্যাভেলেবেল। এখন এখান থেকে আমরা দুটো ম্যাথ করব, ম্যাথ করলে আমাদের এই কনসেপ্টগুলো একটু ক্লিয়ার হয়ে যাবে। তো এই ফর্মুলাগুলো একটু তোমরা মাথায় রাখবে। সো আমাদের এখান থেকে আমরা যে কোনো একটা ম্যাথ করি, 2 নম্বর ম্যাথটা করি, তোমরা এগুলা পারবা। সো এখানে বলছে গামার মান 1.4 দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে, তাহলে সিভি কত, তো আমরা জানি কত, সিভি ইকুয়াল টু কত, আর গামা মাইনাস 1। সো এখানে বসা দিলে মোটামুটি আমার হয়ে যাবে 8.314, গামার মান হচ্ছে 1.4 মাইনাস 1, যা আসে তাই। এখান থেকে যদি তোমার সিপি চাই, সিপি বের করা যাবে, ঠিক আছে। বাকি সবগুলো বের করা যাবে না, এখান থেকে সবগুলোই করা যাবে। যেমন এখানে কত, 8.314 ডিভাইডেড বাই 1.4 মাইনাস 1। সো এখান থেকে আমাদের আসতে আছে 20.785। তোমার যদি সিপি চাই, সিপি কিভাবে করবা, সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর। এখান থেকে তুমি সিপিটাও করে ফেলতে পারো, সিপিটাকে ওই পাশে পাঠিয়ে দিবে, ঠিক আছে। তো এই ম্যাথমেটিক্স গুলো আমাদের লাগবে, জুল পার মোল পার কেলভিন, ওকে। সো এই ম্যাথমেটিক্স গুলো আমাদের একটু লাগবে। 3 নম্বর 2 নম্বর কিন্তু সেম বলছে, দ্বিপরমাণু গ্যাসের জন্য সিভি করো। সো দ্বিপরমাণু গ্যাসের জন্য গামা হচ্ছে 1.4, এগুলো মোটামুটি আমাদের হয়ে যাবে, ওকে। সো আমরা হচ্ছে আমাদের এখন মেজর টপিক কার্নো চক্রের দিকে চলে যাব, ওই টপিকটা ভালোভাবে শেষ করব। ওকে, সো কার্নো চক্র নিয়ে হালকা পাতলা কিছু বলতেই হবে, যেহেতু এটা শর্ট ক্লাস হইলেও আমাদের জিনিসটা একটু বুঝতে হবে যে কার্নো চক্র আসলে কি। সো কার্নো চক্র হচ্ছে, ধরো যে আগে আমরা একটু কার্নো চক্র বোঝার জন্য আগে হিট ইঞ্জিন বুঝতে হবে, তাপ ইঞ্জিন। সো তাপ ইঞ্জিন কি করে, যে তাপ ইঞ্জিন হচ্ছে তোমার যে তাপকে ওয়ার্কে কনভার্ট করে, বা মানে হলো যান্ত্রিক শক্তিতে কনভার্ট করে, যেটাকে আমরা সরাসরি কাজে লাগাতে পারবো। যেমন তাপকে তো সরাসরি আমি কাজে লাগাতে পারি না, তাপকে আমাকে যান্ত্রিক শক্তিতে কনভার্ট করতে হবে কাজে লাগানোর জন্য, ঠিক আছে। তো হিট ইঞ্জিনের কাজই হচ্ছে এটা, যে আমাদের তাপকে যান্ত্রিক শক্তিতে কনভার্ট করে। কার্নো চক্র হচ্ছে হিট ইঞ্জিনের একটা সবচেয়ে স্পেসিফিক রূপ, সেখান থেকে আমরা ম্যাক্সিমাম এফিসিয়েন্সি পাইতে পারি, ঠিক আছে, যেখান থেকে আমরা সবচেয়ে বেশি তাপকে কাজে রূপান্তর করতে পারি। সো এটা হচ্ছে একটা কনসেপ্ট। ওই কার্নো ইঞ্জিন চালানোর জন্য হচ্ছে আমাদের যে চক্রগুলা বা যে সাইকেলগুলো রয়েছে, সেটাকে আমরা বলি কার্নো সাইকেল,
বা কার্নো চক্র। সো কার্নো চক্র যে আমাদের চালানোর জন্য আমাদের মোট 4টা সাইকেলের প্রয়োজন হয় এখানে। এই 4টা সাইকেল নিয়ে একটু আমরা দেখবো, 4টা সাইকেল ভালোভাবে বুঝলে আমরা সবকিছু অ্যান্সার করতে পারবো। সো প্রথমে আমাদের 4টা সাইকেল আমরা গ্রাফের মাধ্যমে যদি প্রকাশ করি তাহলে এরকম আসে, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের ভি আর এটা হচ্ছে আমাদের পি। এখন দেখো কি হয়েছে, এইটা হচ্ছে কার্নো মানে হলো চক্রের প্রথম সাইকেল, এটা হচ্ছে মানে প্রথম ধাপ, এটা 2 নাম্বার ধাপ, এটা 3 নাম্বার ধাপ, এটা 4 নাম্বার ধাপ, এখান থেকে শুরু হয়েছে। একটু মাথায় রাখো, ঠিক আছে। আমরা প্রত্যেকটা ধাপ একটু ভালোভাবে বুঝতে হবে পরীক্ষায় কোয়েশ্চেন আনসার করার জন্য। সো প্রথম ধাপে আমাদের যেটা হয়েছে দেখো, ভলিউমটা একবার চিন্তা করো তো, ভলিউমটা আগে ছিল এখানে, এখন ভলিউমটা হয়ে গেছে এখানে, তাহলে ভলিউমটা বাড়ছে না? ভলিউম বাড়লে এটাকে আমরা বলবো প্রসারণ হয়েছে। কি হয়েছে? এটা প্রসারণ হয়েছে। 2 নম্বর ধাপে দেখো ভলিউমটা কোথায় ছিল, এখন ভলিউমটা বাড়ছে না? এখানেও কি 1 নম্বর ধাপে প্রসারণ হয়েছে, 2 নম্বর ধাপে কি হয়েছে? প্রসারণ হয়েছে। 3 নম্বর ধাপটা একটু খেয়াল করো তো, 3 নম্বর ধাপে দেখো ভলিউমটা আগে এখানে ছিল, এখন কোথায় চলে আসছে? এখানে চলে আসছে। তার মানে 3 নম্বর ধাপে হচ্ছে, 3 নম্বর ধাপে কি হয়েছে? এটাকে আমরা বলবো সংকোচন হয়েছে। এখানে দেখো ভলিউম আগে এখানে ছিল, এখন ভলিউম কোথায়? এখানে। সো এখানেও কি হয়েছে? সংকোচন হয়েছে। তো প্রথম 2টা ধাপে হয়েছে প্রসারণ, পরবর্তী 2টা ধাপে হয়েছে সংকোচন। বুঝা গেছে? এখন এই 2টা ধাপের মধ্যে একটু ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কি দেখো তো, এইটার যে রেখাটা আছে এই রেখার থেকে এই রেখাটা বেশি খাড়া, মানে বেশি ঢালু। সো এই যে কোনটা বেশি খাড়া, এটা যেহেতু বেশি খাড়া, এটা হচ্ছে আমাদের সমষ্ণ প্রক্রিয়া। এটা একটা ডেরিভেশনও আছে তোমার, যে আমাদের পিভি গ্রাফে যে সমষ্ণ রেখার যে ঢাল হয়, ঢাল থেকে রুদ্ধদ্রব্যের রেখার ঢালটা অনেক বেশি খাড়া হয়ে থাকে। সো যদি তুমি একটা গ্রাফে 2টা রেখা দেখো, একটা কম খাড়া আর একটা বেশি খাড়া, যেটা বেশি খাড়া হবে সেটা হচ্ছে আমাদের রুদ্ধদ্রব্য প্রক্রিয়া, যেটা কম খাড়া হবে সেটা সমষ্ণ প্রক্রিয়া। সো এই শর্ট ক্লাসে তো আমরা ডেরিভেশনে অবভিয়াসলি যাব না, তাহলে তো শেষ, তাই না? সেটা হচ্ছে আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া, ঠিক আছে। সো এই জিনিসটা আমরা মাথায় রাখবো। তাহলে সমষ্ণ রুদ্ধতাপীয়, এটার মধ্যে প্রসারণ হয়েছে, তাহলে এটাকে বলবো সমষ্ণ প্রসারণ, এটাকে বলবো রুদ্ধতাপীয় প্রসারণ। এখানে সংকোচন হয়েছে, এই 2টা রেখা সিমিলার, এটা কি রেখা? এটা সমষ্ণ রেখা, আর এই রেখাটা কি রেখা? রুদ্ধতাপীয় রেখা। তাহলে এটাকে আমরা বলবো কি? সমষ্ণ সংকোচন। সমষ্ণ সংকোচন এটাকে আমরা বলবো, তাহলে এটা আমরা মুছিয়ে দিই, এটাকে বলবো রুদ্ধতাপীয় সংকোচন। ওটাকে আমরা বলবো সমষ্ণ প্রসারণ, এটাকে আমরা বলবো রুদ্ধতাপীয় প্রসারণ, ঠিক আছে। তাহলে এই 4টা ধাপ যদি মনে রাখতে পারি মোটামুটি আমাদের হয়ে যায়। এখন হচ্ছে আমরা তাপগতীয় চলকগুলো দেখবো যে কোন জায়গায় কোনটা কিরকম হয়। এই যে পয়েন্টে আছে, এই পয়েন্টে কি থাকে বলতো? এই পয়েন্টে আমরা 3টা চলক যদি উল্লেখ করি, একটা হচ্ছে তোমার P1 আর এটা হচ্ছে V1, মানে শুরু হয়েছে এই জন্য আমরা 1 দিয়ে শুরু করলাম। এখানে একটা টেম্পারেচার থাকে T1, ওকে। 3টা জিনিস এরকম। এখানে কি এটা একটা সমষ্ণ প্রক্রিয়া, তাহলে এখানে আমাদের P চেঞ্জ হবে, V চেঞ্জ হবে, আর একটু আগে বলছি সমষ্ণ প্রক্রিয়া টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে, তার মানে টেম্পারেচার চেঞ্জ হবে না, T1ই থাকবে, মনে আছে? এই পয়েন্টে কি হবে? এই পয়েন্টে যেটা হবে সেটা হচ্ছে তোমার পিও চেঞ্জ হবে, ভিও চেঞ্জ হবে, টিও চেঞ্জ হবে, তাহলে T1 থেকে এখানে হয়ে যাবে T2। রুদ্ধতাপীয় প্রক্রিয়া এখানে আসে, এখানে কি হবে? পি চেঞ্জ হবে, ভি চেঞ্জ হবে, আর এটা সমষ্ণ প্রক্রিয়া, সমষ্ণ প্রক্রিয়া কি টেম্পারেচার চেঞ্জ হয়? হবে না, তাহলে T2ই থাকবে। সাইকেলগুলো বুঝছো তাইলে কোথায় কি হয়েছে? তার মানে এই পুরা ধাপে T1ই ছিল, T1 আর চেঞ্জ হয় না, বাকি সব চেঞ্জ হয়েছে। এই পুরা ধাপে T2 ছিল, T2 আর চেঞ্জ হয় না, বাকিগুলো চেঞ্জ হয়ে গেছে, ওকে। সো এই 2টা জিনিস আমরা একটু সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে একটু মাথায় রাখবো, ঠিক আছে। তাইলে আমরা মোটামুটি এগুলো একটু করতে পারবো। তাহলে এই চক্রের মধ্যে আমাদের মোটামুটি কিছু বাকি নাই, মোটামুটি হয়ে গেছে। আর একটা জিনিস এখানে একটু মাথায় রাখবা যে আমাদের সমষ্ণ প্রসারণে, এখানে সমষ্ণ প্রসারণে কি হয় যে সিস্টেম থেকে কিছু পরিমাণ তাপ শোষণ করে, সিস্টেম কিছু পরিমাণ তাপ শোষণ করে, সেটাকে আমরা Q1 দিয়ে প্রকাশ করি। আর রুদ্ধতাপীয় প্রক্রিয়া তো তাপ শোষণ করতে পারে না, আমরা জানি, কারণ রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় বাইরে থেকে তাপ দেওয়াও যায় না, নেওয়াও যায় না। তো সমস্ত প্রক্রিয়া কিছু তাপ শোষণ করে, এখানে কিছু করতে পারবে না, এখানে এসে তাপটা বর্জন করে। এখানে এসে কি, যে সমস্ত প্রক্রিয়া Q1 পরিমাণ তাপ শোষণ করে, রুদ্ধতাপীয় প্রক্রিয়া Q2 পরিমাণ তাপ, সমস্ত সংকোচনে যায় Q2 পরিমাণ তাপ বর্জন করে। এখানেও কিছু হবে না, কারণ এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া, যেখানে Q দেয়ও না, Q নেয়ও না,
ওকে, সো এই গ্রাফটা জানলে মোটামুটি আমাদের এটা হয়ে যাবে। এখন এখান থেকে আমরা একটা জিনিস দেখে নিতে পারি, আমরা কর্মদক্ষতা একটু করে নিতে পারি এখান থেকে, সমস্ত প্রক্রিয়া যে ইফিসিয়েন্সি, ঠিক আছে, সমস্ত প্রক্রিয়া ইফিসিয়েন্সিটা এখান থেকে আমরা একটু দেখে নিতে পারি। ওকে, তো ধরো এই যে সমস্ত প্রক্রিয়া রয়েছে, এই সমস্ত প্রক্রিয়াতে আমাদের একটা কর্মদক্ষতা বলে একটা টার্ম আমাদের লাগবে। কর্মদক্ষতা কেন, ইংলিশে এটাকে কি বলে, ইফিসিয়েন্সি বলে, তাই না? সো ইফিসিয়েন্সি জিনিসটা কেন ইম্পর্টেন্ট, ধরো যে আমি বলতেছি ইফিসিয়েন্সি কর্মদক্ষতা আমরা অলরেডি পড়ছি, মানে ধরো যে আউটপুট আর ইনপুটের যে রেশিও সেটাকে আমরা বলি হচ্ছে কর্মদক্ষতা। তাহলে আমরা এটা দিয়ে বুঝতে পারি যে আমি 100 টাকা বা 100 খরচ করলে কতটুকু পাবো। যদি 100 খরচ করে 70 পাই সেটাকে আমরা বলি 70%, আবার 100 খরচ করে 50 পাইলাম সেটাকে আমরা বলতেছি 50%। কোনটা ভালো? 70% ভালো, যেটাতে মান বেশি পাই। সো কর্মদক্ষতা দিয়ে আমরা হিসাব করতে পারি ইঞ্জিনটা কত ভালো, ঠিক আছে? সো কর্মদক্ষতা আমরা কি জানি, কর্মদক্ষতা আমরা জানি হচ্ছে আউটপুট বাই হচ্ছে ইনপুট, তাই না, ইন্টু 100%। এই জিনিসটা আউটপুট বাই ইনপুট ইন্টু 100%, এই বেসিক জিনিসটা একটু জানা লাগবে। ওকে, এখন ধরো আমরা এই যে হিট ইঞ্জিন আছে আমাদের, এটা মোটামুটি হয়ে গেছে। এই শর্টটা তোমরা একটু তুলে নিবা, আমরা গ্রাফে স্লাইডের মধ্যেও দিয়ে দিছি, ওখান থেকে দেখে নিতে পারো। আমি একটু মুছে দিচ্ছি এটা, হ্যাঁ। সো ধরো যে আমার কি করছে যে এই যে পুরো সাইকেলের মধ্যে আমাদের একটা জিনিস হয়, কি হয় যে কোনো কিউআর পরিমাণ তাপ শোষণ করছে যে আমাদের পুরো সাইকেলের মধ্যে, ঠিক আছে। এটাকে আমরা বলতে পারি ধরো তাপ গ্রাহক বলে এটাকে, সরি তাপ উৎস বলে এটাকে, উৎস বা এটাকে আমরা সোর্স বলি, উৎস বা সোর্স একই কথা, মানে ইংলিশ ওয়ার্ড। সো এখান থেকে হচ্ছে তাপ ইঞ্জিন কি করছে, বা আমাদের কার্নো ইঞ্জিন এখান থেকে কিউ1 পরিমাণ তাপ শোষণ করছে, কিউ1 পরিমাণ তাপ শোষণ করে এখানে কিউ2 পরিমাণ তাপ বর্জন করছে। এখন কথা হচ্ছে বর্জন করা কেন দরকার হলো, পুরাটাকেই তো আমি কাজে রূপান্তর করতে পারতাম, বাট আসলে হয় না। মানে তুমি 100% ইফিসিয়েন্সি কখনোই পাবা না, ইঞ্জিনের ইফিসিয়েন্সি 30-40 এর বেশি হয় না, আরো কম হয়। সো এই জন্য কি হবে যে এই কিউ1 পরিমাণ তাপ শোষণ করার পর কিছু পরিমাণ কাজ করবে, বাকিটা হচ্ছে এখানে তাপ, বা যে এটাকে আমরা বলি তাপ গ্রাহক, এটাকে আমরা কি বলি, তাপ গ্রাহক, বা এটাকে সিঙ্ক বলা হয়, ঠিক আছে, সিঙ্ক বলে, ঠিক আছে। সিঙ্ক মানে এখান থেকে তাপ শোষণ হয়। তার মানে কিউ1 পরিমাণ তাপ শোষণ করলে পুরোটা আমি কাজে রূপান্তর করতে পারবো না, বাকি অংশটা আমাদের কি করতে হবে, ছেড়ে দিতে হবে। তার মানে আমরা বলতে পারি যে এই কিউ1 যেটা আমি মানে হলো সিস্টেমে দিয়েছিলাম তার বাকিটা বর্জন করে দিচ্ছে, কিছু বর্জন করে দিচ্ছে, তাহলে বাকিটা কি হয়েছে, কাজ হয়েছে না। মানে কিউ1 নিছিলাম আর কিউ2 বর্জন করছি, তাহলে মাঝখানের টুকু কি হয়েছে, কাজ হয়েছে। ওটা বুঝছো, তাহলে মাঝখানের টুকু কি হয়েছে, কাজ হয়েছে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের একটা কারণ বা একটা তাপ ইঞ্জিন, তাপ ইঞ্জিন থেকে আমি কিউ1 পরিমাণ তাপ শোষণ করছি, পুরোটাকে কাজে রূপান্তর করতে পারি নাই, কিউ2 পরিমাণ তাপ বর্জন করছি। তাহলে এই দুইটার যে ডিফারেন্স সেটাই হচ্ছে কাজ, ওই বাকিটুকুকে আমি কাজে রূপান্তর করতে পারছি। তাহলে এখানে আউটপুট আর ইনপুটটা কত বলতো, ইনপুট হিসেবে আমি কি কিউ1 পরিমাণ তাপ নিছিলাম, তাহলে ইনপুট হচ্ছে আমাদের কিউ1, আর আউটপুট হচ্ছে কি আমার টার্গেট, কি বলতো, আউটপুট হচ্ছে টার্গেট, আমাদের টার্গেট হচ্ছে যত বেশি কাজ করা যায়, তাহলে আউটপুট হচ্ছে আমাদের ডব্লিউ, তাই না, ইন্টু 100%। তাহলে মনে থাকবে। এখন ডাব্লিউ এর জায়গায় কি লেখা যায়, ডাব্লিউ এর জায়গায় লেখা যায় হচ্ছে, দেখো এটাকে লেখা যায় যে আমাদের কিউ1 মাইনাস কিউ2 বাই কিউ1 ইন্টু 100%। এখন এই যে জিনিসটা আছে না, এই জিনিসটাকে একটু আমরা সুন্দরভাবে লিখতে পারি, এটা একটা ভাগ করলে কত আসে, 1 মাইনাস কিউ2 বাই কিউ1 ইন্টু 100%, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের ফাইনাল ফর্মুলা। ধরো যে এটা সেম জিনিস, মানে এটাকে এটার থেকে এটা দেখতে ভালো লাগে আর কি, ঠিক আছে। তো এখান থেকে আমরা মোটামুটি যদি কোনো একটা ইঞ্জিনের যদি আমরা শোষিত তাপ এবং গৃহীত তাপ জানি, ওটা থেকে আমরা তার কর্মদক্ষতা বের করে নিয়ে আসতে পারি, ঠিক আছে। এটাতে আরেকটু বাড়ায় লেখা যায়, দেখো এখানে আমি আরেকটা জিনিস মনে রাখবা যে এটা ইকুয়াল টু এভাবে লেখা যায় 1 মাইনাস টি2 বাই টি1 ইন্টু 100%। এটা কখন লেখা যাবে, এটা লেখা যাবে কার্নো ইঞ্জিনের জন্য। কার্নো ইঞ্জিনের জন্য এই দুইটা সমান হয়, কেন সমান হয়, কারণ কার্নো ইঞ্জিনে এন্ট্রপি কনস্ট্যান্ট থাকে,
সো পুরো এন্ট্রপি পরিবর্তন শূন্য হয়। সো সেই এন্ট্রপি থেকে প্রমাণ করা যায় যে Q2/Q1 = T2/T1। সেটা আমরা ডেরিভেশন এখন করব না, বাট প্রমাণ করতে চাই, এটা বুঝে যাবে। সো এই দুইটা ফর্মুলা একটু মাথায় রাখবা, তাইলে আমরা ইফিসিয়েন্সি বের করতে পারবো। ফর্মুলা যদি আরেকবার আমি বলি, Q1 হচ্ছে কি পরিমাণ তাপ শোষণ করছে, আর Q2 হচ্ছে কি পরিমাণ তাপ বর্জন করছে। T1 হচ্ছে যেখান থেকে শোষণ করছে বা তাপ উৎস থেকে তো শোষণ করে, ওটার তাপমাত্রা অবভিয়াসলি কেলভিনে। T2 মানে যেখানে বর্জন করছে ওটার তাপমাত্রা, মানে তাপাধারের বা সিঙ্কের তাপমাত্রা, সেটা অবভিয়াসলি কিসে হবে, কেলভিনে হবে। সো আমরা যখন ইয়েগুলো করব তখন আমাদের ক্লিয়ার হয়ে যাবে। সবগুলো ফর্মুলা স্লাইডের মধ্যে আছে তোমার, ঠিক আছে। এখন আমরা চলে যাব এটার মধ্যে কোয়েশ্চেন টাইপের মধ্যে, অনেকগুলো কোয়েশ্চেন টাইপ আছে, এই কোয়েশ্চেনগুলো আমরা সলভ করব, তাহলে আমাদের কাজ মোটামুটি শেষ। ওকে, দেখো এখানে আমরা কোয়েশ্চেন টাইপগুলো দেখছি। এই 7টা কোয়েশ্চেন যদি তুমি করে ফেলো, মোটামুটি তোমার কার্নো চক্র থেকে আর তুমি আর আটকাবা না, ঠিক আছে। আর মোর ডেপথ কোয়েশ্চেনগুলো তো আমাদের লেকচার 2 তে কমপ্লিট করব। এগুলো করতে পারলে মোটামুটি তোমার একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে কার্নো চক্রের উপর, ঠিক আছে। সো এখানে আমরা অনেকগুলো বোর্ড কোয়েশ্চেন রাখছি, বোর্ড কোয়েশ্চেনগুলো আমরা একটু সলিউশন করব। 4টার মতো বোর্ড কোয়েশ্চেন আছে, এই 4টার মতো বোর্ড কোয়েশ্চেন সলিউশন করলে মোটামুটি 7টা জিনিস আমাদের দেখা হয়ে যাবে। হ্যাঁ, দেখো কোয়েশ্চেন টাইপগুলো আছে সুন্দর মতো, যে কর্মদক্ষতা নির্ণয় করা, 50% থেকে 80% করতে হলে কি কি ব্যবস্থা গ্রহণ করতে হবে, 100% করা সম্ভব কিনা, কোন ইঞ্জিনটা বেশি কার্যকরী, তারপরে হচ্ছে আমাদের প্রতি ধাপে কৃতকাজ, তারপরে কার্নো চক্র প্রত্যাবর্তী প্রক্রিয়া প্রমাণ করা, এটা হচ্ছে এন্ট্রপি পরিবর্তন শূন্য কার্নো চক্রে, এগুলো প্রুফ করা। সো এগুলো একটু যদি করে ফেলো তাহলে হয়ে যাবে। এই মোটামুটি 4টা ম্যাথ করতে পারলে আমাদের এই সবগুলা কোয়েশ্চেনই সলভ হয়ে যাবে। সো ঢাকা বোর্ড 23 সালের একটা কোয়েশ্চেন আছে, এই কোয়েশ্চেনের মধ্যে দেখো আমাদের কি কি বলছে। হ্যাঁ, এখানে আমাদের কর্মদক্ষতা নির্ণয় করতে বলছে, উদ্দীপকে কোন প্রক্রিয়ায় কৃতকাজ বেশি হবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে এইটার মধ্যে কিন্তু আমাদের দুইটা টাইপ কিন্তু সলিউশন হয়ে যাচ্ছে 7টার মধ্যে। তো আমাকে বলছে কর্মদক্ষতা নির্ণয় করতে ইঞ্জিনটির, তাহলে আমরা গ করি, ঢাকা বোর্ড গ। এখানে আমাকে বলা হচ্ছে যে ইঞ্জিনটির কর্মদক্ষতা নির্ণয় করো। ইঞ্জিনটি 127°C এমন হচ্ছে 27°C তাপমাত্রায় কার্যকর আছে। তার মানে T1 এর মানটা কত, তাপ উৎসের তাপমাত্রা যেটা বড় সেটাই কিন্তু T1, কারণ উৎসের তাপমাত্রা তো তোমার সবচেয়ে বেশি থাকবে, ওটা থেকে তাপ নিচ্ছে, আর যেটাতে বর্জন করছে গ্রাহকের তাপমাত্রা সবচেয়ে কম, তাই না। সো T1 বা এটাকে আমরা বলতে পারি, এটা লিখবা উৎসের তাপমাত্রা। উৎসের তাপমাত্রা হচ্ছে 127 273 দিয়ে গুণ করলে 400 কেলভিন আসে, আর T2 এর মান হচ্ছে 27 মানে 300 কেলভিন। তাহলে এখান থেকে আমাকে বলছে কর্মদক্ষতা নির্ণয় করতে। খুবই সহজ একটা ম্যাথ, এই কর্মদক্ষতা থেকে কিন্তু অনেকগুলো ম্যাথ চলে আসে তোমার। সো হালকা একটু পড়লে কিন্তু কমন পেয়ে যাবা। তাহলে এখানে কত আসে, 1 মাইনাস 300 400 ইন্টু 100%, কত আসবে এটা, 25 নাকি, কারণ 7.5 আসে। হ্যাঁ, মাইনাস, হ্যাঁ 25%, 25% কর্মদক্ষতা, অত বেশি না, ঠিক আছে। খুবই সহজ, তাই না। সো বড়টা হচ্ছে আমাদের তাপ উৎসের তাপমাত্রা T1, আর ছোটটা হচ্ছে তাপ গ্রাহকের তাপমাত্রা T2। ওকে ওকে, সো আমরা নেক্সটে চলে যাই। এটা আমরা মোটামুটি এই টাইপটা হয়ে গেছে আমাদের, তোমরা তুলে নিবে এটা। সো ঘ নাম্বার কোশ্চেনে কি বলছে, ঘ নাম্বার কোশ্চেনে বলছে উদ্দীপকে কোন প্রক্রিয়া কৃতকাজ বেশি হবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। 56 গ্রাম নাইট্রোজেন গ্যাসকে একটি ইঞ্জিনের সাহায্যে প্রথমে সমস্ত প্রক্রিয়া, পরে রুদ্ধতাপীয় প্রক্রিয়া আয়তন 3 গুণ করা হলো। তাহলে বলছে যে আমাদের কোন প্রক্রিয়া কৃতকাজ কত। তাহলে সমস্ত প্রক্রিয়া কৃতকাজ কত, প্রথমে আমরা সমস্ত প্রক্রিয়াটা বের করি। সমস্ত প্রক্রিয়ায় কৃতকাজ, আমাদের ফর্মুলাটা কি ছিল, W = nRT ln V2/V1। nটা কত এখানে বলো তো, n হচ্ছে আমরা কি জানি W/m, কেমিস্ট্রিতে পড়ে আসছি। এখানে W কত বলো তো, 56 গ্রাম নাইট্রোজেন দেওয়া আছে, তার মানে 5 6, আচ্ছা এত গ্রাম। আর m এর মান কত বলো তো, নাইট্রোজেন তাই না। সো আমরা জানি m ফর নাইট্রোজেন, নাইট্রোজেন কি হিসাবে থাকে, N2 হিসেবে থাকে গ্যাস। তাহলে নাইট্রোজেন হচ্ছে কত, 14 দুগুণে 28 গ্রাম পার মোল, তাই না। সো এখানে 28 যদি বসায় দাও, গ্রাম পার মোল
তাহলে আমরা কত পাচ্ছি 2 মোল। তাহলে এন এর মান কত পাচ্ছি আমরা? এন এর মান পাচ্ছি আমরা 2 মোল, মনে থাকবে। আর আর এর মান কত? 8.314 জুল পার কেলভিন পার মোল। টি এর মানটা কত এখানে? টি এর মানটা বলছে কি 56 গ্রাম নাইট্রোজেন গ্যাসকে একটি ইঞ্জিনের সাহায্যে প্রথমে সমষ্ণ প্রক্রিয়ায় পরে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আয়তন 3 গুণ করা হয়েছে, প্রসারণ হয়েছে। ওকে, তাহলে টি ওয়ান এর মানটা হচ্ছে কত? 127 মানে 400 কেলভিন। আচ্ছা, টি ওয়ান এর মান কেমনে বুঝলাম? টি ওয়ান কি এখানে কিন্তু দুইটা টেম্পারেচার আছে, বুঝবা কেমনে কোনটা হয়েছে? এটা বোঝার জন্য ওই যে আমাদের চক্র আছে না, ওটা কিন্তু বুঝতে হবে। কিভাবে? একটু দেখো, আমরা হালকা করে এখানে একটু আগে বুঝিয়ে দিই। এটা প্রসারণ, প্রসারণ, সংকোচন, তারপরে আবার কি হয়েছে? সংকোচন হয়েছে। সো এইটাও দেখো, আমাদের এখানে কিন্তু বলছে আয়তন 3 গুণ হয়েছে, তার মানে সমষ্ণ প্রসারণ। সমষ্ণ প্রসারণ কোন ধাপে হয় বলতো? প্রথম ধাপে হয় না? সো প্রথম ধাপে টেম্পারেচার কোনটা হবে? বড়টা হবে 127, মনে থাকবে। তাহলে প্রথম ধাপে টেম্পারেচার কত হয়েছে? 127। আর এখানে আয়তন কত গুণ করছি? 3 গুণ করা হলো। তাহলে আমরা V1 হচ্ছে V ধরলে V2 কত গুণ করছি? আমরা 3 গুণ করছি। ওকে, এখন দেখো তাহলে এনআরটি আমরা বসাই দিই। এন হচ্ছে আমাদের কত? 2, 8.314। টি হচ্ছে আমাদের কত? টি হচ্ছে আমাদের 400। আর লন V2 বাই V1 বসালে কত আসে? 3V বাই V। আলটিমেটলি লন 3 আসে। সো এটা যা আসবে ওটাই হচ্ছে আমাদের রেজাল্ট। রেজাল্ট কত আসে? 2 ইন্টু 8.314 ইন্টু 400 টু লন 3, 7307.09 জুল। আমাদের মোটামুটি সমস্ত প্রক্রিয়া কৃতকাজ এতটুকু মোটামুটি হয়ে গেছে, তাই না? কৃতকাজ রুদ্ধতাপীয়। আচ্ছা, এই প্রক্রিয়ার মধ্যে কি ঘটছে? এই প্রক্রিয়ার মধ্যে হচ্ছে আমরা বলছে আয়তনকে 3 গুণ করা হয়েছে। আচ্ছা, আয়তনকে যদি 3 গুণ করা হয় তাহলে আমাদের কি হবে? টেম্পারেচার চেঞ্জ হবে, তাই না? সো আমরা টি আর ভি এর একটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে কত? T1 V1 গামা মাইনাস 1 ইকুয়াল টু T2 V2 গামা মাইনাস 1। ঠিক আছে, কারণ যখন তুমি রোধতাপীয় প্রক্রিয়াটাকে প্রসারণ ঘটানো হয়েছে তখন কিন্তু টেম্পারেচার, পরবর্তী টেম্পারেচারটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এখন কথা হচ্ছে টেম্পারেচার কেন বের করতেছি? আমরা ওই যে ফর্মুলাটা পড়ছি না, এন এর ফর্মুলা, ডব্লিউ ফর্মুলা কত? রোধতাপীয় প্রক্রিয়া ডব্লিউ ইকুয়াল টু কত মনে আছে? এন আর গামা মাইনাস 1 T1 মাইনাস T2। সো T1 টা ধর আমি জানি, T1 হচ্ছে কত? এই যে 400 কেলভিন। বাট T2 তো আমি জানি না, T2 বের করতে হবে না। কেন? কারণ ওই যে যখন ভলিউম তুমি 3 গুণ বাড়াইছো তখন তো তোমার টেম্পারেচার চেঞ্জ হয়ে যাবে, তাই না? তাহলে এখানে কত আসে দেখো তো। তাহলে T1 V1 বাই V2 গামা মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে কত? T2। সো এখানে মানগুলো বসাই দিই আমরা। T1 এর মান হচ্ছে কত? 400 কেলভিন ছিল। V1 এর মান আমরা আয়তন কত গুণ করছি বলছে? এখানে 3 গুণ করা হয়েছে, তার মানে আমরা বলতে পারি এটা হলো V1, এটা হচ্ছে 3V1, 3 গুণ করা হয়েছে, তাই না? সো V1 কাটা দিব, আমি এটা ধরো বাদিয়ে দিয়ে দিলাম। এখানে হবে কত? 1। আর এটা হবে হচ্ছে গামার মানটা কত? নাইট্রোজেনের জন্য গামার মান কত? 1.4 না? ফর নাইট্রোজেনের জন্য কত? এখানে লিখে দিতে পারো, নাইট্রোজেনের জন্য গামা হচ্ছে আমাদের কত? 1.4। ঠিক আছে, T2। সো মানগুলো বসাইলে আমরা হচ্ছে এখান থেকে T2 মানটা পেয়ে যাব। 400 ইন্টু 1/3 1.4 মাইনাস 1। তাহলে আমাদের টি2 মানটা গিয়ে দাঁড়ালো কত? 257.75 কেলভিন বা 76 কেলভিন লিখতে পারি, যেহেতু পরবর্তী ডিজিটটা 5 এর থেকে বড়। এখানে তাহলে বসায় দাও। এন এর মান হচ্ছে কত? 2 8.314 1.4 মাইনাস 1। T1 এর মান কত ছিল? 400। আর এটার মান হচ্ছে কত? 257.76। যত আসে এটাই হচ্ছে আমাদের রেজাল্ট। ওকে, 2 into 8.314 divided by 1.4 minus 1, 400 minus 257
0.76 5912.9 জুল। তাহলে কোনটাই বেশি? তাহলে কোনটাই বেশি হবে বলো? সমষ্ণতে বেশি, সমষ্ণ প্রক্রিয়ায় বেশি, সমষ্ণ প্রক্রিয়ায় বেশি। কৃতকাজ সমষ্ণ প্রক্রিয়ায় বেশি। আশা করি এটা তোমরা বুঝতে পারবে। ওকে, এটা ভালো করে নোট ডাউন করে নিও। সো আমাদের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 4/23। ওকে, এটার গ নাম্বারে বলছে ইঞ্জিনটির প্রাথমিক দক্ষতা নির্ণয় করতে বলছে। দ্বিপরমাণু গ্যাসে সংগঠিত একটি কার্নো ইঞ্জিন 500 কেলভিন তাপমাত্রার উৎস থেকে তাপ গ্রহণ করে প্রতি প্রসারণে এর আয়তন 3 গুণ হয়। প্রতি প্রসারণে আয়তন হয় 3 গুণ। ওকে, প্রতি প্রসারণে আয়তন 3 গুণ হয়। তাহলে এখান থেকে আমাদের ইঞ্জিনের প্রাথমিক দক্ষতা নির্ণয় করতে হবে। এখন দক্ষতার ফর্মুলার দিকে যদি একটু তাকাও, তোমার T1 এর সাথে T2 দরকার বা Q1 এর সাথে Q2 দরকার। এখানে যেহেতু T1 দেওয়া আছে, T2 টা তোমার বের করে নিতে হবে। এখন এই যে T1 থেকে T2 বের করা, এটা কিন্তু আমাদের টাইপের মধ্যে ছিল। দেখো আমাদের 7টা টাইপের মধ্যে কর্মদক্ষতা নির্ণয় করা, মাঝে মাঝে 1 নম্বর টাইপ ছিল T1 ও T2 দেওয়া থাকবে, 2 নম্বর হচ্ছে T1 ও T2 যে কোনো একটা দেওয়া থাকবে, একটা দেওয়া থাকবে না। সেক্ষেত্রে কিভাবে তুমি একটা দেওয়া থাকলে একটা বের করবা? তো এই জন্য আমরা রুদ্ধদ্রবীয় প্রক্রিয়াটা একটু কাজে লাগাবো। কেন? আমরা একটু সাইকেলটা একটু রিভিউ করে আসি। সো এই যে 4টা সাইকেল, এই 4টা ধাপ আছে, 4টা ধাপে দেখো T1 কোন জায়গায় চেঞ্জ হয়? শুধু এই রুদ্ধতাপীয় প্রক্রিয়ার মধ্যে T1 গুলো চেঞ্জ হয়, কারণ সমস্ত দুইটা প্রক্রিয়ার মধ্যে কিন্তু T1 চেঞ্জ হয় না। সো তাহলে আমি রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ফর্মুলা ইউজ করে আমাকে এটা বের করতে হবে। তাহলে আমরা জানি এখানে দুইটা জিনিসের কথা বলছে, T1 এর সাথে ভলিউমের একটা ব্যাপার বলছে, আয়তন 3 গুণ করে। তাহলে T আর V দিয়ে রুদ্ধতাপীয় প্রক্রিয়া একটা ফর্মুলা হয়, সেটা হচ্ছে আমাদের একটু আগে আমরা করে আসছি আগের ম্যাথে, T1 V1 গামা মাইনাস 1 T2 V2 গামা মাইনাস 1। ওকে, এখন এখান থেকে আমরা T2 টা করে নিব, তাইলে হয়ে গেছে। তাহলে T2 কত হবে আমাদের? T1 V1 মাইনাস V2 গামা মাইনাস 1। এখন এখানেও কি বলছে যে আমাদের এই যে এই প্রসার, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি রুদ্ধতাপীয় প্রসার। রুদ্ধতাপীয় প্রসার বলছে প্রতি প্রসারণে, এখানে বলছে যে কি বলছিল, যে প্রতি প্রসারণে আয়তন 3 গুণ হয়। তাহলে আয়তন কত গুণ বাড়ছে? V1 যদি আমাদের V হয়, তাহলে V2 হচ্ছে আমাদের কত? 3V। আয়তন কত গুণ বাড়ছে? 3 গুণ বাড়ছে। এখন বসায় দাও, T1 এর মান কত ছিল এখানে? 500 কেলভিন। V1 এর মান কত? V2 এর মান হচ্ছে 3V। দ্বিপরমাণুক বলছে, তাহলে হবে কত? 1.4 মাইনাস 1। তাহলে এখান থেকে তোমার T2 এর মানটা হয়ে যাচ্ছে 500 1/3, এটার পাওয়ার আসবে হচ্ছে কত? 1.4 মাইনাস 1, 322.197 কেলভিন হয়ে গেল T2। এখন তুমি এখান থেকে ইজিলি ইফিসিয়েন্সি, কর্মদক্ষতা বের করে নিয়ে আসতে পারবে। তাহলে আমাদের ইফিসিয়েন্সি কত দেওয়া ছিল? তাহলে আমাদের 1 মাইনাস T2/T1। শেষ, এখানে বসে দাও। নিচে হবে 500, উপরে হবে কত? 322.197 ইন্টু 100%। যা আসে এফিসিয়েন্সি, যত আসে। (35.56%) ওকে, তো এত পার্সেন্ট এফিসিয়েন্সি। তাহলে আমাদের খ নাম্বারটা এখানেই শেষ।
ঠিক আছে? এটা তোমরা আশা করি পারবা। এই সেম জিনিসটা আগে করে আসছি, এখানে নতুন কি ছিল? নতুন কোনো কিছু ছিল না, মানে আগে আলাদাভাবে করছে, এখন কম্বাইন ভাবে করলাম। ওকে, তো এখন আমাকে যেটা বলছে যে আমাকে পরে বলছে যে ইঞ্জিনটির দক্ষতা 60% করতে হলে কি ব্যবস্থা নিতে হবে, তার মানে দক্ষতা আমাকে বাড়াইতে হবে। ওকে, সো দক্ষতা বাড়ানোর জন্য কি, দেখো দক্ষতার ফর্মুলার দিকে একটু তাকা, আমরা গ নাম্বার করতেছি, তাহলে আমাদের ইটা ইকুয়াল টু কত? 1 মাইনাস T2/T1, তাই না, ইন্টু 100%। তো দক্ষতা যদি তুমি বাড়াবা তখন হচ্ছে দেখো তুমি দুইটা কাজ করতে পারো। T1 এর মানটা যদি তুমি কি করো, আমাদের বাড়াইতে হবে, মানে দক্ষতা বাড়ানো মানে কি, টোটাল পরিমাণটার মান বাড়ানো। টোটালটার মান বাড়াইতে হলে এই টোটালের মানটা কমাইতে হবে, কারণ যাতে 1 থেকে কম বিয়োগ হয়। এটার মান কমাইতে হলে T1 এর মান হয় বাড়াইতে হবে, অথবা T2 এর মানটা কমাইতে হবে, বুঝছো? হয় T2 এর মান কমাবা T1 ফিক্স রেখে, অথবা T2 ফিক্স রেখে T1 এর মানটা বাড়াইতে হবে। তাহলে আমি একই সাথে দুইটা কাজ করতে পারবো না, আমি T1 কে স্থির রেখে T2 চেঞ্জ করতে পারি, T2 কে স্থির রেখে T1 কে চেঞ্জ করতে পারি। ওকে, তাহলে আমরা প্রথমে 1 নম্বরে করব, সেটা হচ্ছে আমরা তাপ উৎসকে স্থির রেখে, তাপ উৎসকে স্থির রেখে তাপ উৎসকে স্থির রাখবো। তাহলে তাপ উৎসকে যদি স্থির রাখি, তাপ উৎসকে স্থির রাখলে বা তাপ উৎসের তাপমাত্রাকে যদি স্থির রাখি, তাহলে দেখো আমরা ফর্মুলাটা বসাই। তাহলে এটা হচ্ছে আমরা কত জানি, 60% কে লিখলে হচ্ছে কত, 60% মানে হচ্ছে কত, 0.6, কারণ পার্সেন্টের মান হচ্ছে 1/100, ক্যালকুলেটর দিয়ে বের করতে পারো, সমস্যা নাই। তাহলে ফর্মুলাটা বসা, এটা ইকুয়াল টু কত, 1 মাইনাস T2/T1। এখানে 100 আর বসাবো না, কারণ 100% এখান থেকে সরাই দিছি, এখান থেকেও পার্সেন্ট সরাই দিব, এই পাশ থেকে সরাই দিছি, ওই পাশ থেকে সরাই দিব। তাহলে এখানে আমরা বের করবো হচ্ছে T2 বের করবো T1 কে স্থির রেখে। তাহলে কি লেখা যায় দেখো তো, T2/T1, এটাকে এই পাশে নিয়ে আসলাম, 1 মাইনাস এটা। তাহলে এখান থেকে আমরা বের করবো হচ্ছে T2, তাই না? সো 1 মাইনাস এটা ইন্টু হচ্ছে কত, T1, 1, এটার মান হচ্ছে কত, 0.6, আর T1 এর মান কত ছিল, 500। তাহলে আলটিমেটলি কত আসে দেখো, 0.4 ইন্টু 500, 200 কেলভিন, 200 কেলভিন, তাই না? তার মানে আমাদের কতটুকু পরিবর্তন করতে হবে, কতটুকু পরিবর্তন করতে হবে, পরিবর্তন করতে হবে, কাকে পরিবর্তন করতে হবে, তাপ গ্রাহকের তাপমাত্রাকে করতে হবে। আগেরটা জানি কত ছিল, 322.197, মেবি আমি ভুলে মুছে দিছি। সো আমাদের মোটামুটি কত, 122.197 কেলভিন তাপমাত্রা কি করতে হবে, পরিবর্তন করতে হবে। পরিবর্তন না বললে আমরা বলবো যে তাপ গ্রাহকের তাপমাত্রা কমাতে হবে, তাপ গ্রাহকের তাপমাত্রা কমাতে হবে 122.197 কেলভিন। এটা করতে পারি। আরেকটা কাজ করা যায় কি, এটা আপাতত আমাদের আর লাগবে না, এর কাজ নাই। আরেকটা কাজ করা যায়, তাহলে প্রথমে আমরা কি কি করলাম, 2 নম্বরে করতে পারি তাপ উৎসকে স্থির রেখে। এখন তাপ গ্রাহকের তাপমাত্রা আবার লিখতে পারি যে তাপ গ্রাহকের তাপমাত্রা স্থির রেখে, তাপ গ্রাহকের তাপমাত্রা স্থির রেখে দুইটা কাজই করা যায়, আমরা দুইটা কাজই চেক করব। তাহলে আমরা কি করতে পারি, তাপ গ্রাহকের তাপমাত্রা যদি স্থির রাখি, ফর্মুলা আগের মতোই, এটা ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস T2/T1, আগের মতোই আমাদের কত আসবে, যে T2/T1 ইকুয়াল টু হচ্ছে কত, 1 মাইনাস গামা। সো আমরা বের করবো কোনটা, T1 বের করবো। তাহলে T2 ওই পাশে রাখি, T1টাকে ওই পাশে পাঠিয়ে দিই, আর 1 মাইনাস গামাটাকে নিচে পাঠিয়ে দিই। তাহলে কত আসে দেখো তো, 1 মাইনাস গামা মানে হচ্ছে 1 মাইনাস 0.6, T2 এর মান হচ্ছে আমাদের কত, 322 পয়েন্ট, কত ছিল, 322.197 ছিল না? তাহলে এখান থেকে আমরা 322.197 ডিভাইডেড বাই হচ্ছে 0.4, 805.49 কেলভিন। তাহলে তুমি সেম এখানে লিখে দিবা
যে টেম্পারেচার কতটুকু বাড়াইতে হবে, প্রায় 305.49 কেলভিন বাড়াইতে হবে। 305.49 কেলভিন বাড়াইতে যদি পারি তাহলে মোটামুটি আমাদের এই কাজটা হয়ে যাবে। বোঝা গেছে? এটা লিখে দিবা শেষে। তাহলে এখানে আমরা মোটামুটি দুইটা জিনিস শেষ করলাম, বুঝতে পারছো? ওকে, তো আমরা নেক্সটে যাই। আমাদের মেজর টাইপের ম্যাথ কিন্তু শেষ, এখন জাস্ট হালকা পাতলা কিছু আছে, ওইগুলো আমরা করব। আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে চট্টগ্রাম বোর্ড 23 সাল রেফারেন্স হিসেবে। সো এখানে আমাদের দেখো চিত্র দেওয়া আছে, উদ্দীপকের চিত্রের উভয় কার্যচক্র কার্যনির্বাহক বস্তু হিসাবে একমোল দ্বিপরমাণু গ্যাস ব্যবহার করা হয়েছে। চক্র দুটির প্রতি চক্রে সংকোচন ও প্রসারণের অনুপাত 1:3 এবং 1:4। ওকে, এন্ড এখানে বলছে যে উদ্দীপকের প্রথম কার্যচক্রের কার্যনির্বাহক বস্তুকে বি থেকে সিতে নিতে কৃতকাজ নির্ণয় করো। উদ্দীপক অনুসারে কোন কার্যচক্রটি বেশি কার্যকর? আচ্ছা, আমি এখানে তোমার সব করাইতে হবে না, কারণ এগুলো অলরেডি করানো হয়ে গেছে। আমি জাস্ট তোমাকে হিন্টস দিয়ে দিব এখানে, এই ম্যাথটার জন্য তুমি বাসায় করবা। এখানে বলছে প্রথম কার্যচক্রে কার্যনির্বাহক বস্তুকে বি থেকে সিতে নিয়ে যেতে হবে, তাহলে আমাদের কৃতকাজ কত? সো আমি যদি জাস্ট হালকা করে একটু ডায়াগ্রামটা আঁকি, এটা হচ্ছে ডায়াগ্রামটা এরকম। বি থেকে সি হচ্ছে এটা, তাই না? তো এটাকে আমরা বলি রুদ্ধতাপীয় প্রসারণ, তাই না? সো এই ধাপে আমাকে আর হিন্টস দেওয়া আছে কি উদ্দীপকে উভয় চিত্রের কার্যচক্র কার্যনির্বাহী বস্তু হিসেবে একমোল দ্বিপরমাণু গ্যাস ব্যবহার করা হয়েছে। চক্র দুটির প্রতি চক্রে সংকোচন ও প্রসারণের অনুপাত হচ্ছে 1:3। ওকে, এখন আমাকে বলছে উদ্দীপকের প্রথম কার্যচক্রে কার্যনির্বাহী বস্তুকে বি থেকে সিতে নিতে মোট কৃতকাজ কত? তাহলে বি থেকে সিতে কোন কাজ হয়েছে? এটা তো সহজ আছে। বি থেকে সিতে নেওয়ার জন্য ডব্লিউ ইকুয়াল টু কত হবে? এন আর গামা -1 T1 - T2 সব দেওয়া আছে। দেখো এখানে T1 দেওয়া আছে, এন দেওয়া আছে, 1 আর দেওয়া আছে, গামা দ্বিপরমাণু বলছে না? হ্যাঁ, তাহলে 1.4। T1 দেওয়া আছে, T2 দেওয়া আছে। তো প্রথমটা তোমরা করতে পারবা, জাস্ট ওই T1 আছে না, T1টা 60 ডিগ্রি, এটাকে তুমি কেলভিনে নিয়ে যাবা। বাকিগুলো এখানে সবকিছু অ্যাভেলেবেল, এটা তুমি পারবা, কোনো সমস্যা নাই। ঠিক আছে, উদ্দীপক অনুসারে কোন কার্যচক্রটি বেশি কার্যকর, আমরা ওইটা করতে হবে। ওকে, সো ওইটার জন্য আমি হচ্ছে মেইনলি তোমাকে আমি পরের কোশ্চেনটা দেখাবো। এটা তোমরা পারবে, এটা করে নিবা বাসায়। 4 নাম্বার কোশ্চেন, মানে গ নম্বরে আমাকে বলছে আচ্ছা কোন বেশি কার্যকর। আচ্ছা, কোন চক্রটি, দুইটা ইঞ্জিন আছে তোমার কাছে, তাহলে কোনটা বেশি কার্যকর হবে? মোট কথা যেটার এফিসিয়েন্সি বা কর্মদক্ষতা বেশি। কর্মদক্ষতা বেশি মানে কি ইনপুট দিলে ওটার ভালো আউটপুট পাবো, তাহলে আমি দুইটারই কর্মদক্ষতা চেক করব। এখন কর্মদক্ষতা চেক করার জন্য T1 আর T2 দরকার। প্রথমটার ক্ষেত্রে দেখো তোমার T1 আছে, T2 আছে, পরেরটার ক্ষেত্রে T1 আছে, T2 নাই। পরেরটা T2 বের করতে হবে। T2 কেমনে বের করবে? এটা অলরেডি আমরা বের করা শিখছি যে T2 বের করার জন্য আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়া ইউজ করি। এখানে একটা হিন্টস দেওয়া আছে, এই কথাটা একটু বুঝতে হবে তোমাদের। চক্র দুটির প্রতি চক্রে সংকোচন ও প্রসারণের অনুপাত হচ্ছে 1:3 এবং 1:4। তার মানে কি সংকোচনের অনুপাতটা হয় 1:3 আর প্রসারণের অনুপাতটা হচ্ছে কত? 1:4। তার মানে যখন প্রসারণ ঘটবে, দেখো সংকোচন একটু বুঝে নাও, সংকোচন মানে 1:3, তাই না? তার মানে 1:3 সংকোচন হবে। তাহলে ইনিশিয়ালি যদি কোনো কিছু ধরো ভি থাকে, পরে এটা V/3 হবে। কেমনে? সংকোচনের অনুপাত 1:3, মানে এটা যদি ইনিশিয়াল থাকে তাহলে ফাইনাল কত হবে? 1:3 কখন হবে দেখো তো? এটা কত হবে? V/3 হবে না? মানে কি আগে যদি ইনিশিয়ালি ভি থাকে, পরেরটা কত হবে? V/3। কারণ দুইটার অনুপাত যাতে কত হয়? 1:3 আসে। এখন অনুপাত 1:3 কখন আসবে? যে ইনিশিয়াল আর ফাইনাল এই দুইটার হচ্ছে একটা ভি একটা V/3। এখন কথা হচ্ছে এটা তো 3V হইতে পারতো, তাই না? এটা তো 3V হইতে পারতো। ইনিশিয়ালি ধরো ভি আছে, এটা 3V কেন হবে না? কারণ ইনিশিয়ালি যদি ভি থাকে, পরে যদি 3V হয়, তার মানে তো এটা প্রসারণ, তাই না? সো যেহেতু সংকোচন, তো ইনিশিয়ালি ভি থাকলে পরেরটা কত হবে? V/3 হবে। এতটুকু বুঝো। আবার এখানে প্রসারণ বলছে 1:4। 1:4 মানে ইনিশিয়ালি যদি ভি হয়, পরবর্তীতে কত হবে? V/4? অবভিয়াসলি না, কারণ এটা তো প্রসারণ হয়েছে, তাহলে কত হবে? 4V। এই জিনিসটা একটু হালকা বুঝে গেলে পরেরটা কোনো সমস্যা নেই। তাহলে আমরা কি মনে রাখবো? যে ধরো সংকোচন হয়েছে না, সংকোচন হয়েছে মানে কমে গেছে, তাহলে আগে যদি ভি থাকে এখন হবে V/3। আর প্রসারণ হয়েছে, তার মানে আগে যদি ভি থাকে এখন হবে 4।
ভি, মানে 4 গুণ বেড়ে গেছে। ওকে, এই জিনিসটা বুঝলে এখন বাকিটা তোমরা করতে পারবে আশা করি। টি2 বের করার জন্য আমরা কি ইউজ করব পরেরটায়, আমরা ওই যে ভি1 আর ভি2 অনুপাতটা এখানে ঠিকভাবে বসাইলে হবে। প্রসারণ হয়েছে না, আমি জাস্ট একটু বলি যে টি1 আর টি1 কত হবে জানি, আর টি2 কত হবে, যে টি1 ভি1 ভি2 গামা মাইনাস 1, এটাই তো আসবে ফাইনাল ফর্মুলা, তাই না? সো এখানে দেখো টি1 এর মান তুমি জানো, এই ভি1 এর চাই কত হবে, বলছে প্রসারণের প্রথমে কোনটা দিছে, বলছে সংকোচন ও প্রসারণের অনুপাত 1:3 1:4। তার মানে প্রসারণ হইলে প্রথমে যদি ইনিশিয়ালি যদি ভি হয়, পরে হবে কত 4b, বুঝছো? প্রসারণ হয়েছে 1:4, ইনিশিয়ালি যদি ভি হয় পরেরটা কত 4b হবে। এখান থেকে টি2 বের করে বাকিটা তোমরা করে নিবা, তাহলে মোটামুটি শেষ। ওকে, তাহলে চট্টগ্রাম বোর্ডেরটা তোমরা নিজেরাই বাসায় ট্রাই করে করতে পারো, এটাতে অত বেশি সমস্যা হবে না। আমাদের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ময়মনসিংহ বোর্ড 23। সো এটার মধ্যে আছে কি, আমাদের পিস্টনযুক্ত একটি সিলিন্ডার দেওয়া আছে, হাইড্রোজেন গ্যাস দিয়ে পিভি লেখচিত্র প্রদর্শিত চক্রটির অনুরূপ একটি চক্র পেলেন, ক্লোসিয়াসের মতো একটি প্রত্যাবর্তী চক্র। গ নম্বরে বলছে উদ্দীপক অনুসারে হাইড্রোজেন গ্যাসকে বি থেকে সিতে নিয়ে যেতে কি পরিমাণ কাজ করা লাগবে। সেম কোশ্চেন আগেই করে আসছে, মানে এটা অলরেডি করছি আমরা। বি থেকে সি কোন প্রক্রিয়া, রুদ্ধদ্রবীয় প্রক্রিয়া, ফর্মুলা ইউজ করবা। টি1 এখানে দেওয়া আছে, টি2 দেওয়া আছে, তাই না? সবই দেওয়া আছে। আমরা জাস্ট চেক করব ঘ নাম্বারটা, ঠিক আছে? ঘ নাম্বারটা বলছে ক্লোসিয়াসের দাবিটি যৌক্তিক কিনা। সো ক্লোসিয়াসের দাবিটি যৌক্তিক কিনা সেটার জন্য আমাকে একটা জিনিস প্রুফ করা লাগবে, সেটা হচ্ছে মনে রাখবা কার্নো চক্র প্রত্যাবর্তী হলে, কার্নো চক্র না, মানে যে কোনো চক্রে যদি প্রত্যাবর্তী হতে হয়, প্রত্যাবর্তী হতে হলে ডেল এস এর পরিমাণটা শূন্য হইতে হবে। এন্ট্রপির পরিবর্তনটা কত হইতে হবে, শূন্য হইতে হবে। আমরা এখানে এটা প্রুফ করব যে এখানে এন্ট্রপির পরিবর্তনটা শূন্য কিনা। বোঝা গেছে? যদি এন্ট্রপি পরিবর্তন শূন্য হয় তাহলে এখানে মোট, এটাকে আমরা বলতে পারি যে ক্লোসিয়াস বলছে যে এই প্রক্রিয়াটা একটি প্রত্যাবর্তী প্রক্রিয়া, তার মানে এটা আসলেই প্রত্যাবর্তী প্রক্রিয়া। ঠিক আছে, তো আমরা দেখবো এই যে প্রত্যেকটা ধাপের মধ্যে আমাদের এটা ইয়া কিনা। ঠিক আছে, সো আমরা ডেল এস জিরো এটা প্রুফ করব। তাহলে আমরা তার জন্য একটা কাজ করি, আমরা চিত্রটা আঁকা লাগবে, এখানে চিত্রটা আঁকলে বেটার হয়। আচ্ছা, এঁকে নিই, এটা যে যে ইনফোগুলো দেওয়া আছে ওটা দিয়ে আমরা, ঠিক আছে। সো আমাদের এখানে টি1 দেওয়া আছে কত, 600 কেলভিন দেওয়া আছে, আর টি2 দেওয়া আছে কত কেলভিন, আমাদের 400 কেলভিন। ওকে, আর ইনফরমেশন আমাদের মোটামুটি দেখতেছি লাগবে। আচ্ছা দেখি, ক্লোসিয়াসের দাবিটি যৌক্তিক কিনা ব্যাখ্যা কর। ওকে, সো প্রথমে আমরা দেখো, তাহলে এখানে আমাদের কয়টা স্টেপ হয়, 4টা স্টেপ হয়, 1 2 3 4, 4টা স্টেপ। এখন আমাকে বের করতে হবে পুরো সিস্টেমের এন্ট্রপি পরিবর্তন কত। এন্ট্রপি তোমরা এখনো মোটামুটি পড়ো নাই, এন্ট্রপি হচ্ছে আমরা নেক্সট পার্টে এন্ট্রপি পড়বো, বাট এখানে ফর্মুলাগুলো দেখানো হয়ে যাবে, সমস্যা হবে না তো বেশি। এন্ট্রপি কেমনে বের করতে হয়, এন্ট্রপি হচ্ছে ধরো আমরা পুরো সিস্টেমের এন্ট্রপি কেমনে বের করব, এখানে 4টা প্রক্রিয়া ঘটতেছে, প্রথম প্রক্রিয়া, দ্বিতীয় প্রক্রিয়া, তৃতীয় প্রক্রিয়া, চতুর্থ প্রক্রিয়া। 4টা প্রক্রিয়া এন্ট্রপি বের করে আমাকে সামেশন করে দেখাইতে হবে, টোটাল এন্ট্রপি পরিবর্তন শূন্য, তাইলে এটা হবে কি প্রত্যাবর্তী প্রক্রিয়া। তাহলে এখানে ওকে, সো এটা হচ্ছে আমাদের ডায়াগ্রাম, এটার মধ্যে টি1 আর টি2 দেওয়া আছে, ভি1 আর ভি2 দেওয়া আছে, ভি3 আর ভি4টা দেওয়া নাই। ওকে, সো যদি আমাদের প্রুফ করতে হয় এটা একটা প্রত্যাবর্তী প্রক্রিয়া, তার মানে পুরো সিস্টেমের এন্ট্রপি পরিবর্তন কত হবে, 0 হবে। তার মানে এখানে কয়টা ধাপ আছে, 1 2 3 4, এই 4টা ধাপের এন্ট্রপি পরিবর্তনের যোগফল শূন্য হইলে এটাকে আমরা বলতে পারি প্রত্যাবর্তী প্রক্রিয়া। ঠিক আছে, এখন 2 নম্বর আর 4 নম্বর প্রক্রিয়ার দিকে একটু তাকাও, রুদ্ধতাপীয় প্রসারণ, রুদ্ধতাপীয় সংকোচন, এই দুটার ক্ষেত্রে এন্ট্রপি পরিবর্তন হয় না। সো এটার ক্ষেত্রে এমনি শূন্য, এটা আমরা জানি। আমাদের সমস্ত পরিবর্তন আর সমস্ত সংকোচন এই দুটাতে বের করতে হবে। তাহলে এটার মধ্যে আমরা কি জানি যে সমস্ত এন্ট্রপির পরিবর্তন, এন্ট্রপি ফর্মুলা, ডেল এস এর ফর্মুলাটা হচ্ছে যখন টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে তখন হবে ডেল কিউ বাই টি। ওকে, তাহলে এখানে একটা কথা মাথায় রাখো যে রুদ্ধতাপীয় সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে তোমার অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন কত, শূন্য। তার মানে তোমার ডেল কিউর মানটা হচ্ছে কত, ডেল ডব্লিউ, তাই না? সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে পড়ছি না যে পুরো হিটটাই আমাদের ওয়ার্কে কনভার্ট হয়, সেখানে আমাদের ডেল ইউর মানটা শূন্য। তার মানে সমস্ত প্রক্রিয়ার কৃত কাজই হচ্ছে তার ঘৃত,
তা ওকে, মানে এইটার জন্য। তাহলে আমরা বলতে পারি ডেল কিউ বাই হচ্ছে কত T1, এটা Q1 দিতে পারো, এটাও শূন্য এটাও শূন্য এটাও শূন্য, প্লাস এখানে দিতে পারো ডেল Q2 বাই T2, এটাও দিতে পারো শূন্য। Q2 মানে হচ্ছে এটা হচ্ছে Q1, এটা হচ্ছে ধরো Q2, এটা হচ্ছে গৃহীত তাপ, এটা হচ্ছে বর্জিত তাপ। এখন এখানে জাস্ট বসায় দিলেই হয়ে যাবে। এটাকে আমরা কত লিখতে পারি ফর্মুলা, কারণ তোমার ডেল কিউটাই হচ্ছে ডেল ডব্লিউ, তাহলে এটা ফর্মুলা কিতু কাজে ফর্মুলা কত, লন V4 বাই V3। এখন এই ফাইনালি এখান থেকে আমরা পাচ্ছি কত NR লন V2 বাই V1, আর এখান থেকে পাচ্ছি NR লন V4 বাই V3। ঠিক আছে, আচ্ছা। সো এখন আমরা এখান থেকে আরেকটা জিনিস প্রুফ করা লাগবে। আমরা একটা জিনিস দেখাতে পারি, ধরো রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা এই জায়গাটা একটু নিব, এতটুকু লাগবে আমাদের। এটাকে যদি জিরো দেখাইতে হয় তাহলে আমাদের কি এই পার্টটা সমান ও বিপরীত দেখাইতে হবে, তাই না? সো এই দুইটা পার্ট কিন্তু সমান হয়ে গেছে, আমাকে এই দুইটা পার্ট সমান ও বিপরীত দেখাইলে আমাদের কাজটা শেষ। এখন একটা জিনিস দেখো, এখানে আমরা কি লিখতে পারি এই প্রসেসের জন্য আমরা কি লিখতে পারি দেখো তো, এটা V4, এটা হচ্ছে V1, এটা হচ্ছে কত V2। এখানে কি হয়েছে দেখো, এটা এখানে লেখা যায় কত রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য, এটা এখানে কত ছিল T1, এখানে T2 হয়েছে। আমি জাস্ট চলকগুলো একটু লিখি তাহলে বুঝবো, ভালোভাবে লিখে দিই তাহলে। এখান থেকে এটা হচ্ছে V1, এটা T1 হয়েছে, এটা হচ্ছে এটার জন্য ঝামেলা করতেছে তাই না, এটা হলো V2, এটাও T1 ছিল, এটা V3, এটা T2 হয়ে গেছে, এটা V4, এটাও T2 হয়ে গেছে। ঠিক আছে, এখন দেখো এর মানগুলো একটু বসাও। আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়াটা এখানে কাজে লাগাই, কি কি বলা যায় বলো তো? 1 আর 2 নিয়ে ঝামেলা করো না, মানে সিকোয়েন্সটা মেনটেন করো। 1 2 তো ম্যাটার করে না, ম্যাটার করে হচ্ছে ওই স্টেটে কে কে ছিল। তাহলে এখানে হবে কত T1 V2 গামা মাইনাস 1, এখানে হবে কত T2 V3 গামা মাইনাস 1। এটা বুঝছো কিনা? আগে 1 1 ছিল কেন, কারণ ইনিশিয়াল স্ট্যাটিকে 1 1 দিয়ে প্রকাশ করছি, এখনো 1 আর 2 আছে, সমস্যা তো নাই। ওকে, এখন তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, এখান থেকে আমাদের দরকার হচ্ছে T1 বাই T2 কত, T1 বাই T2 হচ্ছে কত লেখা যায় যে V3 বাই V2 গামা মাইনাস 1। ওকে, আবার এটা হলো ধাপ 2, এটা হলো ধাপ 4। ধাপ 4-এ কি লেখা যায় বলো তো, এই চাপের এটার মধ্যে T2 ছিল V4 গামা মাইনাস 1, এখানে কত হয়েছে বলো তো T1 V1 গামা মাইনাস 1। আলটিমেটলি দেখো এখান থেকে আবার কি লেখা যায় যে T1 বাই T2 কত লেখা যায় V4 বাই V1 গামা মাইনাস 1। তাহলে বলো তো T1 আর T2 মান এটা, আবার T1 বাই T2 মান এটা, তাহলে এই দুটা কি সমান না? সমান যদি হয় তাহলে কি লেখা যায় দেখো, তাহলে সুতরাং আমরা লিখতে পারি এই দুটা মান কি হবে, সমান হবে। সো V4 বাই V1 গামা মাইনাস 1 ইকুয়াল টু V3 বাই V4 গামা মাইনাস 1। তো ফাইনালি এখান থেকে লেখা যায় কি দেখো, যে আমরা লিখতে পারি V4 বাই V1 V3 বাই V4। এই এতটুকু একটু তোলো, তোলার পরে আমরা এখান থেকে দেখে দিচ্ছি। ওকে, এবার দেখো এবার হয় কি, এবার আমরা এখান থেকে একটু লিখতে পারি, কি লেখা যায় এখান থেকে আবার সামনে লেখা যায় যে এইটার মতো সাজাই দেখো V3 বাই V4 লিখছে, এটা V4 V1, একটা V3 ছিল, এটা কি ছিল V3, একটা V2 ছিল, এখানে 2 সরি। তাহলে এখান থেকে কি লেখা যায় যে V2 বাই V1 ইকুয়াল টু কত, V2টাকে উপরে নিয়ে আসলাম, V4টাকে নিচে নিয়ে যাই, শেষ। এই জায়গাটুকুই আমার লাগবে। তাহলে এখান থেকে দেখো N আর লন V2 আর V1
এটা থাকুক প্লাস এন আর লন। এটাকে দেখো তো, এটাকে উল্টায় যদি লিখি আমরা তাহলে কিন্তু লনের আগে সাইনটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? লনের আগে সাইনটা চেঞ্জ হয়ে যাবে। আমরা যদি v3/v4 লিখি তাহলে লনের আগের সাইনটা কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে আলটিমেটলি কত হলো? এন আর লন v2/v1 মাইনাস এন আর লন এই v3/v4 এর জায়গায় লেখা যায় v2/v1। আলটিমেটলি কত পাচ্ছি দেখো, এই দুটো সমান হয়ে গেছে 0। তার মানে টোটাল এন্ট্রপির পরিবর্তনটা কত? এখানে আমাদের যে টোটাল এন্ট্রপির পরিবর্তন সেটা কত হয়েছে? 0 হয়ে গেছে, ঠিক আছে? বুঝতে পারছো? ওকে। আর এই জিনিসটা যে প্রুভেন, এটা যদি দরকার হয় হালকা একটু দেখাই দিতে পারি, সমস্যা নাই। একটু দেখো, তাহলে আমরা মোটামুটি এটার ক্ষেত্রে ইয়াটা কত হয়েছে? 0 হয়েছে। আচ্ছা, এটা যদি বুঝতে চাও যে এটা কিভাবে হলো, দেখো লন v4 মাইনাস v3, এটাকে লেখা যায় লন v4 মাইনাস লন v3, তাই না? এখন এটার আগে একটা মাইনাস নিয়ে আসি আমরা। দেখো এটার আগে যদি একটা মাইনাস নিয়ে আসি, মাইনাস নিয়ে আসা মাইনাস দিয়ে গুণ করে দিই, এটাকে গুণ করলে কত আসে? মাইনাস দিয়ে গুণ করলে লন v4 মাইনাস প্লাস হবে কত? লন v3। মাইনাস দিয়ে গুণ করছি, এমন ভিতরে মাইনাস করে ফেলছি, মাইনাস অপারেশন করে ফেলছি, বা এইভাবে হ্যাঁ। তাহলে আলটিমেটলি কত আসে? মাইনাস, এটাকে লেখা যায় লন v3 v3/v4। ওকে, সো এই জন্য এটা নেগেটিভ হয়ে গেছে আলটিমেটলি। সো আমাদের কার্নো চক্রের মধ্যে এই জিনিসটাই ছিল সবচেয়ে একটু হার্ড, বাকিগুলো মোটামুটি সহজ, বাকিগুলো তোমরা পারবা। সো একটু হার্ড, এটা একটু দরকার, মোটামুটি এটা ভালো ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। সো আমাদের কার্নো চক্রের পরে আমাদের নেক্সট টপিক হচ্ছে এন্ট্রপি। আমাদের টাইপ 5 এটার মধ্যে হচ্ছে এন্ট্রপি। এন্ট্রপি টপিকটা অলরেডি আমরা আলোচনা করে ফেলছি অনেকটা। এন্ট্রপি দুইটা ফর্মুলা আছে, একটু মাথায় রাখবা। যে ডেল কিউ ইকুয়াল টু হচ্ছে কত, সরি, ডেল এস ইকুয়াল টু হচ্ছে কত? ডেল কিউ বাই টি। আর এটা দরকার, সেটা হচ্ছে ডেল এস যদি টেম্পারেচার চেঞ্জ হয় তাহলে এম এস লন T2/T1, ঠিক আছে? দুইটা। যদি টেম্পারেচার স্থির থাকে তাহলে হবে ডেল কিউ বাই টি, টেম্পারেচার চেঞ্জ হলে এম এস লন T2/T1। আচ্ছা, এখন এন্ট্রপি নিয়ে হালকা পাতলা বলি। এন্ট্রপি জিনিসটা আসলে কি? এন্ট্রপি জিনিসটা আসলে বোঝায় যে একটা সিস্টেম কত বেশি বিশৃঙ্খল। তার মানে এটা দিয়ে তুমি বুঝতে পারবা যে আমাদের সিস্টেমের মধ্যে যে ম্যাটেরিয়াল বা মলিকিউলগুলো রয়েছে এগুলো কত ডিসঅর্ডারে আছে। যার এন্ট্রপির মান যত বেশি, ওটার মধ্যে ডিসঅর্ডারের পরিমাণটাও তত বেশি। আরেকটা কথা মনে রাখবা, এখানে আসলে আমরা এন্ট্রপির ডিরেক্টলি মান বের করতে পারতেছি না, আমরা এন্ট্রপির পরিবর্তনটা বের করি, ঠিক আছে? মানে আগের থেকে এখন কতটুকু চেঞ্জ হলো, মান বের করার ওই এখানে দেখানো হয় নাই। তো এখন আমাদের এখানে যেটা কোশ্চেন আছে, এই কোশ্চেনটা সলিউশন করলে মোটামুটি আমাদের এন্ট্রপি রিলেটেড জিনিসগুলো আমাদের হয়ে যাবে, ঠিক আছে? তো আমাদের যে কোশ্চেনটা একটু দেখো, আমাদের কোশ্চেনে বলছে যে আমাদের সূত্রের ডিটেলসগুলো আমরা ওইখানেই পড়ে ফেলবো অ্যান্সারের মধ্যে, তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। বলছে যে সিয়াম 1 কেজি বরফকে -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে পরিণত করে। সামি হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 1 কেজি পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পরিণত করে। সিয়াম দাবি করলো তার প্রক্রিয়াটি বেশি শৃঙ্খল। এখন বলছে ক নম্বরে বলছে সামিরের প্রক্রিয়ার মোট প্রয়োজনীয় তাপের পরিমাণ নির্ণয় করো। তো আমরা 19 চ্যাপ্টার 6 ছিল পদার্থবিজ্ঞানে, ওইটা যারা করছে ওটা মোটামুটি আমরা পারবো। সো আমাকে বলছে সামিরের প্রক্রিয়ার মোট প্রয়োজনীয় তাপ নির্ণয় করো। সামি কি করছে? 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 কেজি পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পরিণত করছে। সো একটা ফর্মুলা আছে, এটা মনে রাখবা, ডেল কিউ ইকুয়াল টু এম এস ডেল টি, ঠিক আছে? তোমরা যদি এটা স্কিপ করো তাহলে কিন্তু সমস্যা, এটা একটু দেখে রাখবা, এম এস ডেল টি। সো এম হচ্ছে আমাদের আমি যাকে বাড়াচ্ছি তার ভর, তাহলে এখানে এম এর পরিমাণটা কত? সামি হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 কেজি বরফকে, তাহলে 1 কেজি। এস হচ্ছে স্পেসিফিক হিট বা আপেক্ষিক তাপ। দেখো এখানে সব দেওয়া আছে, পানির আপেক্ষিক তাপ দেওয়া আছে, এস ডব্লিউ হচ্ছে পানির আপেক্ষিক তাপ হচ্ছে 4200 জুল পার কেজি পার কেলভিন। ওকে, আপেক্ষিক তাপ নিয়ে হালকা পাতলা বলছিলাম যে 1 কেজি ভরের কোনো বস্তু তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপ লাগে। আর টেম্পারেচার পরিবর্তন কত? ডেলটি। আমরা 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 1 কেজি পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে পরিণত করা হয়েছে।
ওকে, তাহলে এখানে আমরা টেম্পারেচার পরিবর্তন হচ্ছে কত 70 ডিগ্রি না। এখানে দুইটা ঘটনা ঘটছে, একটা হচ্ছে দুইটা ঘটনা একটু মাথায় রাখতে হবে। ফার্স্টে কি হয়েছে যে আমাদের 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে গেছে, ঠিক আছে। যাওয়ার পরে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যখন আমি তাপমাত্রা দিচ্ছি তখন কিন্তু ওই পানির তাপমাত্রা আর বাড়তেছে না, বাট ফেজ চেঞ্জ করতেছে। ফেজ চেঞ্জ করা মানে পানি থেকে বাষ্পে কনভার্সন হওয়া। সো এই ক্ষেত্রে টেম্পারেচার চেঞ্জ হয় না। এটার জন্য আলাদা একটা ফর্মুলা ইউজ করা লাগবে। তাহলে এখানে আমার স্টেপ হবে দুইটা। ফার্স্ট স্টেপে হচ্ছে টেম্পারেচার চেঞ্জ হলে আমরা ইউজ করবো এমএস ডেল থিটা। টেম্পারেচার চেঞ্জ না হলে একটা ফর্মুলা আছে, ওটা আমরা দেখবো। তাহলে এত ডিগ্রি সেলসিয়াসের পানি কিসে কনভার্ট হবে? পানি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পতে পরিণত হবে। তাহলে এখানে আমাদের দুইটা স্টেপ লাগবে, স্টেপগুলো আলোচনা করতেছি, সমস্যা নাই। তাহলে ফার্স্ট স্টেপে হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে পরিণত হয়েছে। তাহলে এম এর পরিমাণ হচ্ছে কত 4200, আর ডেলটি এর পরিমাণ হচ্ছে কত 70। ওকে, তাহলে আলটিমেটলি কত হইলো 4200 টু 70 294,000 জুল। ওকে, এটা হয়ে গেছে। এটা হলো ফার্স্ট স্টেপ, এটা ডান। সেকেন্ড স্টেপে টেম্পারেচারের পরিবর্তন হয় না। এটার ক্ষেত্রে ফর্মুলা কিভাবে করবা? এটার ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে MLF অথবা MLV। এখানে যেহেতু তোমার বাষ্পে কনভার্ট হয়েছে তাহলে আমরা ভ্যাপোরাইজেশন ভি ইউজ করব। বাষ্পে কনভার্ট হয়েছে, সো ভ্যাপোরাইজেশন ভি ইউজ করব, ঠিক আছে। এখানে দেখো আমরা কত কেজি কি চেঞ্জ করছি, মানে 1 কেজি। আর এলভির পরিমাণটা কিন্তু দেওয়া আছে, দেখো এলভির পরিমাণটা দেওয়া আছে, এটা 22,68,000 হয়। এখানে যত দেওয়া আছে ওইটা বসাবা, 2.26 ইন্টু 10⁶। এটা নর্মালি দেওয়া থাকবে। এটার এককটা হচ্ছে জুল পার কেজি, ঠিক আছে। এটার এককটা হচ্ছে কত? জুল পার কেজি। তাহলে মোটামুটি এতটুকুই তাপ লাগবে, তাই না? আচ্ছা, আপেক্ষিক তাপ আর এটার মধ্যে একটু পার্থক্য বুঝে রাখো। এখানে তো ডিটেলস ক্লাস নেওয়া পসিবল না, তোমরা যা পড়ছো তাই জাস্ট বলি। এখানে আমাদের স্পেসিফিক হিট হচ্ছে তুমি 1 কেজি টেম্পারেচার 1 কেলভিন বাড়িতে যে পরিমাণ তাপ লাগে সেটা স্পেসিফিক হিট। আর এই যে এলভি আছে না, এটার নাম হচ্ছে, এটাকে বলে সুপ্ত তাপ। সুপ্ত তাপ মানে হচ্ছে সেটা হইতে পারে, ধরো তুমি 1 কেজি বরফকে, মানে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 1 কেজি বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে কনভার্সন করবা। এক্ষেত্রে টেম্পারেচার চেঞ্জ হবে না, শুধু ফেজ চেঞ্জ হবে। এখানে একটা হয়, আর একটা হলে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি কনভার্ট টু 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্প। টেম্পারেচার চেঞ্জ হয় নাই, বাট তোমার ফেজ চেঞ্জ হয়েছে। এটার জন্য একটা হিট দেওয়া লাগে, ওই হিটের পরিমাণটা বের করার জন্য আমাদের লাগে। তাহলে সুপ্ত তাপটা দুই জায়গায় লাগে, একটু মাথায় রাখবা। 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ টু 0 ডিগ্রি সেলসিয়াসের পানি, আর 100 ডিগ্রি সেলসিয়াসের পানি মানে এটা হচ্ছে ওয়াটারের জন্য, 100 ডিগ্রি সেলসিয়াসের বাষ্প। কেন? কারণ এই ক্ষেত্রে একটা কথা মনে রাখবা, সব জায়গায় তুমি টেম্পারেচার দিতেছো, তোমার মানে তাপ দিতেছো, টেম্পারেচার বাড়তেছে, তখন আমি কি ইউজ করবো? এই সূত্র, যে ডেল কিউ ইকুয়াল টু এমএস ডেল টি, এটা ইউজ করবো টেম্পারেচার চেঞ্জ হইলে। বা টেম্পারেচার চেঞ্জ না হইলে আমরা এটা ইউজ করবো। এটার আরেকটা ভার্সন আছে, সেটা হচ্ছে MLF। এলএফ মানে হচ্ছে ওই যে এলভি হচ্ছে তোমার বাষ্পীভবনের সুপ্ত তাপ, আর এলএফ হচ্ছে তোমার বরফ গলনের সুপ্ত তাপ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। ওকে, তাহলে এইটা দুই জায়গায় ইউজ করা লাগতেছে। দেখো ওই যে 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ টু 0 ডিগ্রি সেলসিয়াসের পানি, 100 ডিগ্রি সেলসিয়াসের পানি টু 100 ডিগ্রি সেলসিয়াসের বাষ্প। ওকে, তাহলে এখানে মোট তাপ কত? মোট তাপ 294,123 প্লাস 2.26 ইন্টু 10⁶, যা আসে তাই, ঠিক আছে। এটা একটু হিসাব করে নিবা। ওকে, তো আমরা সামনে যাই। বলছে সিয়াম এর দাবি সঠিক কিনা, মানে উনি বলছে সিয়াম এর দাবি করলো তার প্রক্রিয়াটি বেশি শৃঙ্খল। শৃঙ্খল মানে হচ্ছে শৃঙ্খল বোঝার ওয়েটা হচ্ছে বিশৃঙ্খলা কম। বিশৃঙ্খলা কোনটা দিয়ে মেজারমেন্ট করে? তোমার এন্ট্রপি দিয়ে। সো এন্ট্রপি পরিবর্তন যেটাতে বেশি হবে ওইটা বেশি বিশৃঙ্খল, যেটা কম হবে এটা কম বিশৃঙ্খল। তো আমরা দেখবো যে দুটার মধ্যে কোনটার মধ্যে এন্ট্রপি পরিবর্তন
বেশি হয়েছে, ঠিক আছে? এই জিনিসটা আমাদের এখানে চেক করা লাগবে, তাহলে মোটামুটি আমাদের হয়ে গেছে। ওকে, তাহলে আমরা ঘ নাম্বারটা একটু দেখি। ঘ নাম্বার আমাকে বলছে, তাহলে প্রথমে আমরা কাটটা বের করবো। প্রথমে আমরা সিএম এরটা বের করি। সিএম হচ্ছে -10 ডিগ্রি সেলসিয়াস। কি করছে? -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার হতে 30 ডিগ্রি সেলসিয়াস নিচে। কত ডিগ্রি নিচে? 30 ডিগ্রি সেলসিয়াস। এখানে আমরা স্টেপ দেখো। আমরা বলছি না যে, যেমন আমরা হিট বের করার দুইটা ওয়ে আছে। তাপমাত্রা চেঞ্জ হলে এমএস লন এমএস ডেল কিউ, আর তাপমাত্রা চেঞ্জ না হলে কত হয়? এমএলএফ অথবা এমএলভি। মানে তুমি তাপ বের করার সময় এন্ট্রপির ক্ষেত্রে দুইটা ফর্মুলা আছে, তাপমাত্রা চেঞ্জ হলে, তাপমাত্রা চেঞ্জ না হইলে। এখানে স্টেপ গুলো দেখো। প্রথমে স্টেপ হবে, এখানে কয়টা বলতো? স্টেপ হবে 3টা। কেন 3টা স্টেপ হবে? স্টেপ 1, -10 ডিগ্রি সেলসিয়াসের বরফ থেকে 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ হবে। কেন? কারণ 0 ডিগ্রি সেলসিয়াসের পরে বরফ আর তখন আর টেম্পারেচার বাড়বে না, তখন আবার অন্য ফর্মুলা ইউজ করা লাগবে। 2 নম্বর, মানে 2 নম্বর ফর্মুলা, 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ পানি। 3 নম্বর স্টেপ হচ্ছে কি? 0 ডিগ্রি সেলসিয়াসের পানি টু 30 ডিগ্রি সেলসিয়াসের পানি। 3টা স্টেপ করলে আমাদের মোটামুটি হয়ে যাচ্ছে। আমরা এক স্টেপে করে ফেলবো একবারে। ডেল এস ফর, ওর নাম কি? সিএম। আচ্ছা, সিএম এর ক্ষেত্রে 1 দিলাম। তাহলে আমরা আমরা কি করব? আচ্ছা, ডেল এস করি প্রথমে সিএম এর জন্য। ডেল এস 1, ডেল এস 2, ডেল এস 3। শেষ। ডেল এস মানে কি হয়েছে? ডেল এস মানে টেম্পারেচার চেঞ্জ হয়েছে। তাহলে আমরা বলবো, আমার ফর্মুলা কি? এমএস লন T2/T1। 2 নম্বর স্টেপে টেম্পারেচার চেঞ্জ হয় নাই, তার মানে সেখানে ফর্মুলা হবে কত? ডেল কিউ/টি। শেষ। 3 নম্বর স্টেপে হচ্ছে আমাদের টেম্পারেচার আবার চেঞ্জ হয়েছে, তাহলে আবার কত হবে? এমএস লন T2/T1। শেষ। ফর্মুলাগুলো একটু বসাবো। এখানে যেহেতু T2 T1 দিচ্ছে, এখানে T1 একটু প্রাইম দিয়ে দিই। এম এর মান কত? প্রথমে দেখো কি ছিল? 10 ডিগ্রি সেলসিয়াস বরফ তো 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ, ও 1 কেজি বরফ ছিল, তার মানে 1। আর বরফের আপেক্ষিকতা বসাতে হবে মাস্ট। বরফ মানে বরফের আপেক্ষিকতা কত? 2100 যোগ দেওয়া আছে এখানে, দেখো 2100 লন। বরফের ক্ষেত্রে কি ছিল ইনিশিয়ালি? -10 ডিগ্রি। তাহলে 10 ডিগ্রি মানে হচ্ছে 263 না? 63 কেলভিন। সব কেলভিনে নিতে হবে, কেলভিন ছাড়া কোনো কাজ নেই। আর T2 মানে কত? 0 ডিগ্রিতে নিয়ে আসছি, তার মানে 273। ওকে, প্লাস। এবার বসো, এতটুকু হয়ে গেল। তারপরে টি, টি মানে হচ্ছে কত? এটা 0 ডিগ্রি। 0 ডিগ্রিতে কত? 273। সব কেলভিনে বসাইতে হবে। আর ডেল কিউ মানে হচ্ছে কত? ডেল কিউ মানে হচ্ছে, দেখো এখানে আমাদের এতটুকু চেঞ্জ করতে কি পরিমাণ তাপ লাগছে। তাহলে আমরা ফর্মুলা কত? এম এল এফ। বাষ্পীভবনের জন্য হচ্ছে ভি, আর তোমার বরফ গলনের জন্য হচ্ছে এম এল এফ। এখানে এম এর মান কত? 1। এটা হচ্ছে পরে হলো কি? 0 ডিগ্রি সেলসিয়াসের পানি টু 30 ডিগ্রি সেলসিয়াসের পানি। তাহলে এখানে আমাদের এস এর মান কত হবে? 4200 লন। T1 এর মান কত বলো তো? 0 ডিগ্রি মানে 273, আর T2 প্রাইম মানে 30, মানে 30 যোগ করলে 303। আচ্ছা, তো আমরা এখানে মানগুলো একটু বসাই দিই। কত আসে? 2100 ইন্টু লন 273 বাইলো 263 প্লাস এমএলএফ। এম এর মানে 1 কেজি, এলএফ এর মান দেখো এখানে দেওয়া আছে 3,36,000 হয়, এখানে উঠে দেওয়া আছে 3,36,000। তার মানে 3.36 ইন্টু 10 টু দি পাওয়ার কত? 5। আর 273 প্লাস 4200 ইন্টু লন, উপরে হচ্ছে 303, নিচে হচ্ছে 273। মোট এন্ট্রপি পরিবর্তন তাহলে 1747.03। এন্ট্রপির একক হচ্ছে জুল পার কেলভিন। মনে রাখবা কিভাবে একক জুল পার কেলভিন হয়। উপরে দেখো, উপরে হচ্ছে আমাদের জুল তাপ আছে, মানে জুল, আর নিচে হচ্ছে কেলভিন, তাহলে জুল পার কেলভিন। তাহলে এতটুকু চেঞ্জ হয়েছে, আমরা এটার ক্ষেত্রে এটা মনে রাখলাম। ওকে, সিএম এর জন্য এখন আমাদের বের করতে হবে সিএম এর পরে কি আছে? সামির জন্য কতটুকু হয়েছে। ওকে, তাহলে আমরা এটা এই স্টেপে করি। তাহলে সামির জন্য কয়টা স্টেপ হবে?
আমাদের শুধু এটা রাখি, যদি মানটা রাখি কম্পেয়ার করার জন্য। তাহলে আমাদের সামের জন্য স্টেপ কয়টা? ও হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস থেকে এত পানি টু 100 ডিগ্রি সেলসিয়াসের বাষ্প। তার মানে ওর দুইটা স্টেপ, বুঝতে পারতেছো? স্টেপ 1 30 ডিগ্রি সেলসিয়াস টু 100 ডিগ্রি সেলসিয়াস পানি, ওই যে একটু আগে করলাম আমরা। আর 100 ডিগ্রি সেলসিয়াস পানি টু 100 ডিগ্রি সেলসিয়াস বাষ্প। ওকে, তো আমরা ডেল এস কত হবে? ডেল এস 1 প্লাস ডেল এস 2। ডেল এস 1 এ কত হবে? এম এস লন টি টু বাই টি ওয়ান। এটার ক্ষেত্রে কত হবে? ডেল কিউ বাই টি। শেষ। তাহলে এম এর মান কত? ও 1 কেজি নিয়ে কাজ করছে। পানির আপেক্ষিকতা 4200। টি ওয়ান কত ছিল? 30 না? 30 মানে 303। ওটা থেকে 100 ডিগ্রিতে নিয়ে গেছি, মানে 373 কেলভিন, তাই তো? কারণ 30 মানে এটা হচ্ছে তোমার টি ওয়ান, তাই না? এটাকে কেলভিনে নিবা, এটাকেও কেলভিনে নিবা। টি এর মান কত দেওয়া আছে? 100 এর মানে হচ্ছে 373, আর ডেল কিউ মান আছে কত? এম এল ভি, যেটাকে করছি আমরা। তাহলে এখানে কত আসে? এটা 4200 ইন্টু লন 373 বাই আছে 303 প্লাস 1 ইন্টু এক্সাক্টলি মান দেওয়া আছে কত? 22,68,000। সো 2.26 10 টু দি পাওয়ার 6 বাই হচ্ছে 373, 6931.93 জুল পার কেলভিন। সো কোনটার মধ্যে বেশি কাজ করা লাগছে? এটা হচ্ছে সিএম এর জন্য, এটা হচ্ছে সিএম এর জন্য এন্ট্রপি পরিবর্তন, আর এটা হচ্ছে সামের জন্য। তাহলে কোনটার মধ্যে এন্ট্রপি পরিবর্তন বেশি হয়েছে? এটার মধ্যে। সো সামের কথাটা তাহলে কি ভুল, তাই না? তো সিএম কি বলছো? সিএম দাবি করলো তার প্রক্রিয়াটি বেশি শৃঙ্খল। হ্যাঁ, সিএম এর দাবিটি সঠিক, সিএম এর দাবি সঠিক, কারণ তার এন্ট্রপি পরিবর্তন কম, মানে ওটা বেশি শৃঙ্খল। বুঝা গেছে? তো এন্ট্রপি থেকে এই জিনিসগুলো করলে মোটামুটি আমাদের হয়ে যাবে। আর যাদের হচ্ছে তোমার স্পেসিফিক হিট, সুপ্ততাপ, এগুলো নিয়ে একটু ঝামেলা, তারা একটু জিনিসটা হালকা করে দেখে নিও অন্য জায়গা থেকে, কারণ এখানে যদি আমরা ডিটেলস করি তাহলে আমাদের লেকচার অনেক বেশি বড় হয়ে যাবে। আচ্ছা, এখান থেকে খ নাম্বারের জন্য একটা কোশ্চেন মাঝে মাঝে চলে আসে যে মহাকাশের তাপীয় মৃত্যু বলতে কি বুঝো? তাপীয় মৃত্যু মানে হচ্ছে ধরো এই যে মহাকাশের আমাদের সবকিছু টেন্ডেন্সি কি বলতো? এই যে আমাদের আশেপাশে যতগুলা ম্যাটেরিয়াল আছে সবগুলা টেম্পারেচার কিন্তু সেম, এটাকে বলে তাপীয় সাম্যাবস্থা। মানে তুমি এখানে আরেকটা বস্তুকে, গরম বস্তুকে এনে রাখো বা একটা ঠান্ডা বস্তুকে এনে রাখো, ও কিন্তু তাপীয় সাম্যাবস্থার দিকে চলে আসবে, মানে রুম টেম্পারেচার দিকে চলে যাবে। সো মহাকাশের যত ম্যাটেরিয়াল গুলো আছে সবগুলা এরকম, যদি তাপীয় সাম্যাবস্থার দিকে চলে যাচ্ছে, তো তাপীয় সাম্যাবস্থার দিকে চলে গেলে কেমন হবে বলতো? সবগুলা টেম্পারেচার যদি কাছাকাছি হয়ে যায় তখন তোমার মানে এই তাপ ইঞ্জিনগুলো চলবে না। তাপ ইঞ্জিনগুলো কেন চলবে না? এফিসিয়েন্সি কত হয়ে যায় বলতো? যদি সবগুলা মহাকাশের সবগুলা যদি সেম তাপীয় অবস্থায় চলে আসে তাহলে কি হয় দেখো তো? তখন এই টি1 আর টি2 সমান হয়ে যাবে না? মানে সবগুলা জিনিস তাপীয় সাম্যাবস্থায় চলে আসতেছে, তখন আলটিমেটলি কত হবে বলতো? এটা টি1 যেহেতু দুইটা সমান হয়ে গেছে, তাহলে আলটিমেটলি কত হয়? ইফিসিয়েন্সি কত পার্সেন্ট হয়? 1 - 1 × 100%, তার মানে ইফিসিয়েন্সি কত হয়? 0%, মানে কোনো কাজই করবে না তখন। তখন তুমি কোনো তাপশক্তিকে আর যান্ত্রিক শক্তিতে রূপান্তর করতে পারবে না। ওই জিনিসটাকে আমরা বলি মহাকাশের তাপীয় মৃত্যু। তার মানে সবকিছু তাপীয় সাম্যাবস্থায় চলে গেলে হিট ইঞ্জিন আর কাজ করবে না, বুঝছো? এই জিনিসটা একটু মাথায় রাখা লাগবে। আমাদের 6 নম্বর লাস্ট এন্ড 6 নম্বর টপিক, এটা হচ্ছে রেফ্রিজারেটর। এটা থেকে অত বেশি ম্যাথ আসে না, ছোট ছোট ম্যাথ আসে। তো রেফ্রিজারেটর কিভাবে কাজ করে? রেফ্রিজারেটর মোটামুটি কানো চক্রের বিপরীত একটা প্রক্রিয়া, ঠিক আছে? এটার মধ্যে ওই আগের মধ্যেই কাহিনী হয়, জাস্ট একটু আলাদা কাহিনী। সেটা হচ্ছে কি, ধরো রেফ্রিজারেটরের কাজ হচ্ছে কি,
ভিতরটাকে যত বেশি ঠান্ডা রাখা যায়, তার মানে ভিতর থেকে তাপ বের করে দেয়। ভিতর থেকে কি করে? তাপ বের করে। কোন জায়গা থেকে বের করে? ঠান্ডা জায়গা থেকে গরম জায়গায় তাপ বের করে। এটা কি নর্মাল প্রক্রিয়া? না, এটা পুরো প্রকৃতির উল্টা প্রক্রিয়া। কারণ প্রকৃতিতে কি হয় যে আমাদের উল্টা জিনিস হয়, যে তুমি গরম থেকে তাপটা ঠান্ডার দিকে চলতে থাকে, বাট এখানে তাপটা তুমি ঠান্ডা থেকে আরো বের করতেছো। তো উল্টা প্রক্রিয়া যখন ঘটাইতেছো, তাহলে বাইরে থেকে একটা কাজ করা লাগবে, কাজ করা লাগবে। সেটাই হচ্ছে তোমার যান্ত্রিক শক্তি। সেটাই কি শক্তি? সেটাই হচ্ছে আমাদের বিদ্যুৎ শক্তি আর কি, বিদ্যুৎ শক্তি। ওই যে আমাদের বাইরে থেকে যে শক্তি দেওয়া লাগে, কেন দেওয়া লাগে? কারণ ওই যে উল্টা কাজ করতেছে, ঠান্ডা জায়গা থেকে তাপ গরম জায়গায় নিয়ে যাচ্ছে, বাট এটা তো প্রকৃতির উল্টা নিয়ম। সো এই জন্য আমাকে বিদ্যুৎ শক্তি অ্যাপ্লাই করা লাগতেছে, তাই না? সো আমাকে কিছু কাজ করা লাগতেছে, ডব্লিউ, বা কিছু বিদ্যুৎ শক্তি দেওয়া লাগতেছে। এখন ধরো ও এখান থেকে Q2 পরিমাণ তাপ বের করে দিল, মানে সিস্টেম থেকে Q2 পরিমাণ তাপ বের করা ওর হচ্ছে টার্গেট। ডব্লিউ টার্গেট হচ্ছে Q2 পরিমাণ তাপ এখান থেকে বের করে দেওয়া। তাহলে টোটাল তাপ এখানে কতটুকু রিলিজ হবে বলো তো? এই যে ডব্লিউ এটার মধ্যে কাজ করা লাগছে, প্লাস ও হচ্ছে Q2 এখান থেকে তাপ বের করছে, তাহলে আমাদের এই যে Q2 প্লাস ডব্লিউ, এই দুইটাই হচ্ছে আমাদের বাইরে বের হয়ে যাবে। Q2 প্লাস ডব্লিউ দুইটাই আমাদের কি হয়ে যাবে? বাইরে বের হয়ে যাবে। তার মানে Q2 কে বের করার জন্য আমাকে ডব্লিউ পরিমাণ কাজ করা লাগছে, আর দুইটা জিনিসই হচ্ছে আমাদের কি বাইরে আমাকে রিলিজ করে দিতে হবে, সেটা হচ্ছে আমাদের Q1। বুঝা গেছে? তার মানে এইখানে Q2 হচ্ছে আমাদের টার্গেটেড ছিল, টার্গেটটাকে করার জন্য আমাকে ডব্লিউ কাজ করা লাগতেছে, আর দুইটাই আমাকে বের করে দিতে হবে আমাদের রেফ্রিজারেটর থেকে। তাহলে রেফ্রিজারেটরটাকে আমি ঠান্ডা করতে পারবো। ওকে, এখন এখান থেকে আমরা যদি বলি রেফ্রিজারেটরের ক্ষেত্রে আমাদের একটা জিনিস আছে, কর্মদক্ষতা বলতে পারো তুমি, বাট এটাকে কর্মদক্ষতা না বলে আমি সিওপি বলবো, বা এটাকে কর্মসম্পাদন সহকও বলে। কর্মদক্ষতা বলতে পারে, কোনো সমস্যা নাই, বাট এটা সেই আউটপুট আর ইনপুটের রেশিওই। তোমার আউটপুট ইনপুটের রেশিও দিয়ে আমরা কি বুঝতে পারি একটা ইঞ্জিন কত ভালো, ঠিক আছে? বাট এখানে আমরা পার্সেন্টেজটা ইউজ করবো না। কেন ইউজ করবো না ওটা বলতেছি। সো আউটপুট এখানে আমাদের কত? আউটপুট হচ্ছে আমাদের টার্গেট হচ্ছে Q2 কে বের করা। তাহলে আমি টার্গেট হচ্ছে যে আমাদের ফ্রিজ থেকে Q2 বের করে দাও, তাহলে Q2 হচ্ছে আমাদের আউটপুট। আর ইনপুট কত? ইনপুট হচ্ছে ধরো আমি ডব্লিউ পরিমাণ কাজ করতে পারি, বা ডব্লিউ পরিমাণ কাজ ইনপুট দেওয়া লাগছে, বিদ্যুৎ শক্তি ইনপুট দেওয়া লাগছে, তাহলে এটা হচ্ছে ডব্লিউ। বোঝা গেছে? এখন এখানে একটা জিনিস দেখো, এখান থেকে আমরা ডব্লিউ ইকুয়াল টু কত লিখতে পারি? Q1 মাইনাস Q2 লেখা যায় না এখান থেকে? সো ফর্মুলাটা কি দাঁড়ায় কত? যে Q1 মাইনাস Q2, এখানে আছে কত? Q2। বুঝা গেছে? ওকে, সো ফাইনালি এখান থেকে আমরা হচ্ছে প্রুফ করা যায় যেটা T2, এটা T1, এটা হচ্ছে কত? T2। T1 মানে হচ্ছে কি আমাদের বাহিরের, মানে ফ্রিজের বাহিরের যে এরিয়া আছে ওইটার টেম্পারেচার, ফ্রিজের ভিতরের টেম্পারেচার, ঠিক আছে? তাহলে এইগুলা যদি জানি, তাহলে আমরা মোটামুটি এখান থেকে সিওপিটা বের করতে পারবো। সিওপি মানে কোএফিসিয়েন্ট অফ প্রোডাক্ট বলে, বা কর্ম সম্পাদন সহগ বলে। তো সিওপি বের করলে সুবিধা কি? যেই ফ্রিজের সিওপি যত বেশি, সিওপি বেশি মানে কি তার আউটপুটটা ভালো, তাই না? সিওপি বেশি মানে কি আউটপুট ভালো, আউটপুট ভালো হলে ওই রেফ্রিজারেটরটা বেশি ভালো হবে, তাই না? এখন এই সিওপিটা কেন পার্সেন্টেজে নেই না? এই সিওপির মানটা সাধারণত 1 থেকে বড় হয়, 1 থেকে বড় হয়, ঠিক আছে? মানে মোটামুটি 3, 4, 5 হয়। সো ওইগুলোকে পার্সেন্টেজে দেখলে মানে একটু তখন কেমন লাগে যে 200%, 300%, 400%। এই জন্য আমরা নর্মালি সিওপিটা সংখ্যাতেই থাকি, 3, 4, 5 এরকম আসে। তার মানে বোঝা যাচ্ছে ইনপুট যদি তুমি 100 জুল দাও, তাহলে তুমি 300 জুল পাবা যদি সিওপি 3 হয়। বুঝা গেছে? তো এই ফর্মুলা, এই দুইটা ফর্মুলা আমরা একটু মাথায় রাখবো এখানে, তাইলে আমাদের মোটামুটি আমাদের সবগুলো জিনিস এখানে হয়ে যাবে, ঠিক আছে? বুঝতে পারছো? ওকে, সো এখান থেকে আমরা 2-3টা ম্যাথ করি, তাহলে আমরা জিনিসগুলো একবারে ক্লিয়ার হয়ে যাবে। এখানে 2-3টা প্র্যাকটিস ম্যাথ আছে বোর্ডের, ওগুলা দেখলেই হয়ে যাবে। আমাকে এখানে বলছে যে একটি রেফ্রিজারেটর কর্মসম্পাদন সহগ 4.6, ম্যাথ 1 নম্বর ম্যাথ। একটি রেফ্রিজারেটর কর্মসম্পাদন সহগ হচ্ছে 4.6, ঠান্ডা প্রকোষ্ঠ থেকে প্রতি চক্রে কৃত কাজ কত? ওকে, প্রতি চক্রে কৃত কাজ কত? তাহলে আমরা সিওপি ইকুয়াল টু কত জানি? এখানে আমাকে বলছে যে একটি রেফ্রিজারেটর কর্মসম্পাদন সহগ সিওপি এর মানটা দেওয়া আছে কত? 4.6, এবং প্রতি চক্রে এত জুল তাপ অপসারণ করলে মানে Q2 পরিমাণ কত?
মানে ঠান্ডা প্রকোষ্ঠ থেকে প্রতি চক্রে 250 জুল তাপ অপসারণ করে। তাহলে এটা কত? কিউ2 পরিমাণ হচ্ছে 250। তাহলে প্রতি চক্রে কৃত কাজ কত? প্রতি চক্রে কৃত কাজ, তারপরে আমরা জানি কত সিওপি ইকুয়াল টু কত, আমাদের আউটপুট হচ্ছে কিউ2, ইনপুট হচ্ছে ডব্লিউ। সো ডব্লিউ ইকুয়াল টু কত? কিউ2 বাই হচ্ছে সিওপি, তার মানে 250 ডিভাইডেড বাই 4.6। তাহলে কত আসে আমাদের সিওপির মান? চুয়ান্ন 3.5। এত পরিমাণ কাজ করা লাগবে, ঠিক আছে? এই পরিমাণ যদি আমরা কাজ করি তাহলে আমাদের মোটামুটি এটা হয়ে যাবে। ওকে, সো এইটাই ছিল আজকে আমাদের, এতটুকুই ছিল আমাদের। আমরা সেকেন্ড লেকচারে আমরা আরো টাফেস্ট জিনিসগুলো করব আর আমাদের অধ্যায়ের বাকি জিনিসগুলো করব। সো এই ক্লাসটা করলে মোটামুটি আমাদের 70 to 80% শিওর আমাদের কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে?